ডিটেক্টর আপনারা জানেন যে যেটা হয় যে স্মোক ডিটেক্টর খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। স্মোক ডিটেক্টর এটা দেখবে, হাউসকিপিংটা খুব যেটা হচ্ছে স্পেসিফিক ভাবে দেখবে। তারপরে হচ্ছে গিয়ে হেলথ অ্যান্ড সেফটির জন্য স্প্রিংকলার একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে গিয়ে দেখবে। যদিও আমাদের ইয়েতে বলা আছে, ফায়ার অ্যাক্টে বলা আছে এগুলো হাই রাইজ বিল্ডিং এর জন্য, কিন্তু এখন যেটা হয় যে মোটামুটি সব বায়ারদের একটা কন্ডিশন থাকে ফায়ার অ্যান্ড সেফটির জন্য, যে তারা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আপনার এই জিনিসগুলো চায়, স্মোক ডিটেক্টর চায়, তারা হচ্ছে গিয়ে হাইড্রেন সিস্টেম চায়, ফায়ার স্প্রিংকলার চায়। এগুলো কিন্তু সবাই এখন মোটামুটি যারা সেফটির ক্ষেত্রে খুবই বেশি কনসার্ন, যে আমাদের যে বায়াররা তারা সবাই যেটা হচ্ছে আপনাকে দিয়ে এটা করাবে। সেফটি ফায়ার ডোর ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল থিং, যেটা এখন আমাদের গার্মেন্ট সেক্টর তো মোটামুটি কভার করে ফেলেছে, কিন্তু কর্পোরেট গুলোতে এখন পর্যন্ত এটা আমি দেখি না। ইভেন আমি ওই দিন আপনাকে দেখাই, আমি যদি বলি আপনাকে, সেটা হচ্ছে যে পুলিশ প্লাজায় আমি গিয়েছিলাম। পুলিশ প্লাজায় আমি দরজা ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে দেখি যে দরজা খুল, মানে ফায়ার ডোর ওপেন হয় না। সো এমন একটা বিশ্রী অবস্থা, এবং সেখানের অবস্থা খুবই ভয়াবহ। এই পুলিশ যে ইয়া আছে, যেটাকে বলছি আমরা যে পুলিশ প্লাজা যে জায়গাটা আছে, সেখানে দেখলাম যে এরপর খুবই খারাপ অবস্থা। তারপর হচ্ছে কি আপনার আইডল মেশিন এরিয়া সেগ্রিগেশন, অর্থাৎ যে এরিয়াতে মেশিন গুলো অলস পড়ে আছে সেটা সেগ্রিগেশনটা যেন আলাদাভাবে করা হয়, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা অডিটের ক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই কি করবে, খুবই সিগনিফিক্যান্ট ভাবে এটা দেখবে। তারপর হচ্ছে বিবোর্ড, ডেঞ্জার সাইন এন্ড রাবার ম্যাট। ডিবি বোর্ডে আমি অলরেডি বলেছিলাম যে ডিবি বোর্ডে কিন্তু আপনার কি হবে, যে রাবার ম্যাট এবং ডেঞ্জার সাইন এগুলো প্রয়োজন হবে। এবং আরো একটা জিনিস যেটা হচ্ছে ইদানিং অ্যাডভান্স লেভেলে চাই, সেটা হচ্ছে লক আউট এবং ট্যাগ আউট। আমি বলছি লক আউট এবং ট্যাগ আউট, এই জিনিসটা কি করে যে এখন কিন্তু প্রচুর পরিমাণে এটাও খুব বড়ভাবে ধরছে। এবং দেখেন লক আউট এবং ট্যাগ আউট জিনিসটা কি সেটা আপনাকে বলি, যে যখন একজন ধরেন একজন ইলেকট্রিশিয়ান কি করছে, যে একটা ডিবি বোর্ডে কাজ করছে, আমি আবার বলছি একজন ইলেকট্রিশিয়ান কি করছে, যে উনি ডিবি বোর্ডে কাজ করছেন। ডিবি বোর্ডে কাজ করা অবস্থায় যেটা হচ্ছে উনি এই ইয়েটা রেখে চলে গেলেন এখান থেকে, অথবা উনি কাজ করছেন, উনি অরক্ষিত ভাবে খুলে রেখে চলে গেলেন, তাহলে কি করে আরেকজন এসে এটার মধ্যে হাত দিয়ে এটা চালু করে দিল, কাজ করছে, দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে মারা যায়। তো এই জন্য যে হচ্ছে যে একটা পদ্ধতি বলা হয়, এটা হচ্ছে লক আউট অ্যান্ড ট্যাগ আউট। আপনাকে যেটা করতে হবে বাধ্যতামূলক ভাবে কমপ্লায়েন্সের ক্ষেত্রে, যে এই লক আউট এবং ট্যাগ আউট বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যখন কি করবে, যে এই জায়গাটাতে ধর সাপোজ মেইন সুইচ অফ করা আছে, আরেকজন গিয়ে কাজ করছে, তো ওই লোক যদি কোনো কারণে কি হয় যে সে ইয়েটা করতে না পারে, যেটা হচ্ছে যে আপনার সে ওই অবস্থায় ওই জায়গায় যদি সে না থাকে, তাহলে কি হবে, যে তাকে বেসিক্যালি সে একটা ওখানে একটা ইয়ের মতো থাকে, আমি আপনাকে দেখালে ভালো হয় সব থেকে বেশি, যে টুল থাকে, যেটাকে আমরা টুল বলছি, এই টুলসটা ওখানে থাকবে। এবং এই টুলসটা যখন ওখানে থাকবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে ওখানে যে ইন্ডিভিজুয়াল যারা থাকবে সেই তারা কি করবে, যে ওই টুলটা দেখা মাত্র সে যেটা হচ্ছে যে সে সতর্ক হয়ে যাবে, এবং সে ওই ডিভাইসটা কোনো অবস্থাতেই কি করবে না, সে আর চালু করবে না, বা ওখানে যে ইয়েটা আছে, যে মেশিনটা আছে, সে মেশিনটা সে আর চালু করবে না। সো এটাকে আসলে বেসিক্যালি লগ আউট এবং ট্যাগ আউট বলা হয়। আমি একটু আপনাদেরকে যদি টুলসটা একটু দেখাই, দাঁড়ান একটুখানি সময় দিবেন। লক আউট অ্যান্ড ট্যাগ আউট, এটা আপনাদের প্রয়োজন হবে আপনাদের কাজ করতে গেলে। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে কি করবে, এই যে টুলস গুলো আপনার, আমি একটু পিকচারটা দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই দেখেন এই ধরনের টুলগুলো ইউজ করা হয়, এই যে এখানে এই যে টুলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই টুলগুলো বেসিক্যালি কি করা হয়, ইউজ করা হয়। এবং এই টুলগুলো কি হয়, যে যখন এই দেখেন এখানে যেমন কি করেছে, যে যখন সে এটা ওপেন রেখে গিয়েছে, তখন সে এটা বেসিক্যালি কি করা হয়, যে এটা লাগিয়ে দেয়, যাতে করে কি হচ্ছে, যে অন্য একজন এসে যাতে ওই জায়গাটা কি করতে পারে, ওই মেশিনটা বা ওই ডিভাইসটা যাতে চালু করতে না পারে। এই যে এখানে আপনারা কিছু কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছেন। সো এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওনারা কি করে, এইভাবে করে লক আউট এবং ট্যাগ আউট করে, এই যে এটা একটা এক্সাম্পল, যে এইভাবে করে দেয়। সো এইগুলোও কিন্তু কি হচ্ছে, যে এই সেফটির ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল সেফটির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়টা কিন্তু আপনারা কেয়ারফুলি একটু মাথায় রাখবেন, এবং এই জিনিসগুলো, এটা পলিসি প্রয়োজন হবে আপনাদের, লক আউট ট্যাগ আউট পলিসি, এবং এই ধরনের ডিভাইস গুলো আপনাদের প্রয়োজন হবে। এগুলো ইদানিং আমি বেশ কিছু ইয়েকে দেখছি, অডিটরকে দেখেছি, যে তারা এগুলো ফাইন্ডিংস দিচ্ছে, যে এটা আসলে আপনার এখানে নেই।
তো এই জিনিসগুলো খুবই সিগনিফিকেন্ট বিষয়, এইগুলো একটু আপনাদেরকে কি করতে হবে, কেয়ারফুলি মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আমি বিষয়টা বোঝাতে পারলাম কিনা একটু আমাকে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে একটু কষ্ট করে বলবেন যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি। ঠিক আছে, বলেন আমাকে বুঝতে পেরেছেন কিনা সবাই? এস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে ওকে, গেল আমাদের এই বিষয়টা। যেটা আপনারা কিন্তু এখানে আমি যে জিনিসগুলো পড়াচ্ছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিষয়ের জন্য আপনাদের কি প্রয়োজন হবে, যে পলিসি প্রয়োজন হবে। আমি কিন্তু আপনাদের সঙ্গে পলিসি শেয়ার করব, কিন্তু একটা রিকোয়েস্ট আছে আমার, আমি পলিসি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু যে কাজটা করবেন না আপনি যখন কমপ্লায়েন্সে কাজ করবেন, এই পলিসিগুলো কি করবেন না, যে কপি অ্যান্ড পেস্ট করবেন না। আমি আপনাদেরকে পলিসি লেখা শেখাবো এবং পলিসিটা অবশ্যই কি করবেন, আপনি সেইভাবে লিখবেন। একটা জিনিস মনে রাখবেন যে আপনি আমার কাছ থেকে যখন শিখে যাচ্ছেন তখন মার্কেটে কিন্তু যেটা হয় যে আমার একটা অ্যাকসেপ্টেন্স আছে। আমার একটা অ্যাকসেপ্টেন্স থাকার অন্যতম কারণ হচ্ছে আমার কাছ থেকে যারা ট্রেনিং করছে তারা মোটামুটি মার্কেটে বেশ ভালো করছে অন্যদের থেকে। যে একটা ফ্রেশ একটা বাচ্চা এসেও সে আমার কাছে ট্রেনিং করে ভালো করছে ইন্ডাস্ট্রিতে। সো এই জন্য যেটা করবেন স্যার, যদি আপনার মধ্যে বিন্দু মাত্র কোনো কনফিউশন থাকে আফটার ট্রেনিং, অর্থাৎ এই ট্রেনিং তো আপনি করলেন, ট্রেনিং এর পরও আপনি আমাকে কি করবেন, সবসময় ফোন দিবেন। প্রয়োজনে অপ্রয়োজনে যখনই প্রয়োজন হবে আপনার, আপনি আমাকে বলেন আমাকে যে ভাইয়া আমার এই জিনিসটা জানা দরকার, এটা আমি কিভাবে করব। অ্যাটলিস্ট আমার কাছ থেকে একবার অ্যাডভাইস নিয়ে করেন, বুঝতে পেরেছেন? এতে কি হবে জানেন, দুইটা জিনিস হবে না। সেটা আপনার হয়তো মনে হবে যে ভাইয়া বিরক্ত হতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমি বিন্দুমাত্র বিরক্ত হই না। আই ডু এনকারেজ পিপল, যাতে করে মানুষ কি করে যে কাজ করতে। এখন ইদানিং একটু সমস্যা হয় কি আমার, যে অনেক সময় আমি ফোন মিস করে ফেলি, এরপরে অনেক রাত্রে ফোন দিতে গিয়ে সংকোচ বোধ হয়, ওই জন্য মাঝে মাঝে দুই একটা ফোন মিস হয়ে যায়। কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে যে কাজটা করি সেটা হচ্ছে মানুষের ফোন এন্টারটেইন করি, এবং মানুষকে আমি ট্রাই করি পার্সোনালি হেল্প করার জন্য, যাতে করে ওই মানুষটা কি হয় যে সে যাতে কোনো প্রকার ডিফিকাল্টিস ফেস করলে যেন আমার কাছ থেকে সমাধান পায়। বুঝতে পেরেছেন? সো আপনারা যখনই কাজ করবেন, যদি কোথাও ডিফিকাল্টি ফেস করেন কখনো আমাকে জানান, আমি আপনাকে বলে দিব যেটা কিভাবে সলভ করতে হবে বা কিভাবে করতে হবে। ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ওকে, সো এই ভাই আপনাকে কোন সময় নক করলে বেটার, মানে আপনি তো ব্যস্ত থাকেন, মানে কোন সময় আপনার জন্য সবথেকে ভালো হয় আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন, একটা মেসেজ দিয়ে রেখে দিবেন, আমি আপনাকে ওটা আনসার দিব। আপনাদের ইভেন আপনি আমাকে ফোন করতে পারলে সব থেকে ভালো, কিন্তু আমি অনেক সময় ইদানিং ভাইয়া যেটা হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে মিটিং এ থাকি। যেমন আজকে সারাদিনে প্রায় আমি 8টা মিটিং করেছি, বুঝতে পেরেছেন? আবার ধরেন আজকে তো 29, কালকে মনে হয় 6টা বা 7টা মিটিং আছে আমার। এবং তারপরের দিন হচ্ছে টিউবি সুডের একটা আছে, প্রোগ্রাম আছে। ওরা হচ্ছে গিয়ে হোটেল 6 সিজনস এ একটা প্রোগ্রাম করবে, ওখানে আমি সারাটা দিন ওদের ওখানে থাকবো। এটা হচ্ছে জিপির একটা প্রোগ্রাম, তো ওখানে সারাদিন আমার ট্রেনিং পারপাস থাকতে হবে। সো এরকমের ভাইয়া মোটামুটি ব্যস্ততা সবসময় যায়। সো আপনাদের যদি প্রয়োজন হয়, কখনো যদি প্রয়োজন হয়, কাইন্ডলি যে কাজটা করবেন, আমাকে সিম্পলি একটা নক দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে, কিংবা আপনাদের প্রয়োজন হলে আমাকে একটা ভয়েস মেসেজও পাঠিয়ে রাখতে পারেন। আমি আপনাকে আনসারটা দিয়ে দিলে আপনার জন্য জিনিসটা খুব সহজ হবে। বুঝতে পেরেছেন? সো এই জিনিসটা কমপ্লায়েন্সের মানে ধরেন আমি এই স্লাইড গুলো পড়ালাম, এখানেই শেষ না। এর বাহিরেও যেটা হচ্ছে 2 দিন পর পর নতুন নতুন চেঞ্জ আসবে, এবং চেঞ্জ গুলো যখন আসবে আপনার কাছে, ওই চেঞ্জ গুলো কি করবেন যে আপনাকে ওগুলো নিয়মিত নিয়ে ডিসকাশন করতে হবে। বিভিন্ন স্ট্যান্ডার্ডে চেঞ্জ আসে, বিভিন্ন ধরনের চেঞ্জ আসবে। ওই চেঞ্জ গুলো আপনি আমার কাছ থেকে জেনে নেন, জেনে নিলে আপনি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন। আমার যেটা হয় ভাইয়া, আমি আসলে ইচ্ছাকৃতভাবে একটা কাজ করি, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে নতুন আপডেট কি আসলো, কোথায় কি আপডেট আসলো, সেই জিনিসগুলো আমি সবসময় চেষ্টা করি নিজেকে আপডেটেড রাখার জন্য। কারণ কি, কারণ আমার পেশা বা নেশা যেটাই বলেন, এটাই আমার এইটাই হচ্ছে আমার পেশা বা নেশা। সো আমাকে যদি সার্ভাইভ করতে হয় ইন্ডাস্ট্রিতে, অন্যদের থেকে আলাদা আমাকে হতেই হবে। সো সেম জিনিসটা আপনাদের ক্ষেত্রে, আপনারা যদি নিজেকে আপডেটেড না রাখেন, একটা সময় দেখবেন যে আপনি ব্যাকডেটেড হয়ে গিয়েছেন। ব্যাকডেটেড হলে কিন্তু মানুষ আপনাকে নিবে না। এই ইদানিং একটা জিনিস দেখবেন যে ইয়াং প্রফেশনাল যারা আছে, আগে যা ছিল না, একটা গ্রুপ অফ পিপল ছিল যাদের ম্যাক্সিমামের গ্রে হেয়ার ছিল, মানে পাকা চুল ছিল। এই পাকা চুলের অনেকগুলো লোক কিন্তু ইন্ডাস্ট্রি থেকে ঝরে গেছে ডিউরিং কোভিড। এই কোভিডে চলে যাওয়ার পরে কিন্তু আবার আপনারা কি করছেন, যে ফ্রেশ একটা স্টার্ট করেছেন আপনারা। সো ওই লোকগুলো কিন্তু আর ইন্ডাস্ট্রিতে ফিরতে পারেনি। আপনাকে কিন্তু ওই প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে নেক্সট 10 বা 20 ইয়ার্স এর মধ্যে আপনাকে নলেজে যতটা আপডেটেড থাকতে পারেন আপনি। আমি লেবার ল পড়ছি, অর্ধেকটা পড়ে রেখে দিচ্ছেন, না হবে না। আপনি পেরোল শিখছেন, অর্ধেকটা শিখে রেখে দিচ্ছেন, হবে না। আপনি আইআর শিখছেন, অর্ধেকটা লাভ নেই। গ্রিভেন্স হ্যান্ডলিং অর্ধেকটা শিখে রেখে দিচ্ছেন, হবে না ভাইয়া।
আপনাকে পরিপূর্ণ মাস্টার যতক্ষণ না পর্যন্ত না হবেন ততক্ষণ পর্যন্ত একটা বিষয়ের উপরে আপনার যত ধরনের স্টাডি করা সম্ভব। আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ তমাল ভাই তো খুব সুইফটলি কথা বলে যায়, কথা বলে শেষ করে দিচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারছি না। কিন্তু বিষয়টা হচ্ছে ভাইয়া, এই যে আমি স্বাচ্ছন্দ্যে যে আপনার সঙ্গে ভাইয়া কথা বলছি বা আপনাকে স্বাচ্ছন্দ্যে আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি, এটা বোঝাতে পারার অন্যতম কারণ হচ্ছে গিয়ে যে আমি আপনার এই জিনিসগুলোর উপরে প্রচুর পরিমাণে টাইম ইনভেস্ট করেছি, এবং টাইম ইনভেস্ট করে তারপরে আমি কি করছি যে আপনাদেরকে এই জিনিসগুলো শেখাচ্ছি। এটা কিন্তু একদিন দুই দিনে এই সুযোগটা বা এই জায়গাটা কিন্তু ভাইয়া তৈরি হয়নি। সো এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আপডেটেড জিনিসগুলো শিখবেন ভাইয়া। আরেকটা জিনিস, এই কমপ্লায়েন্সে খুব ভালো করার জন্য আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া আমার তো ইংলিশ ভালো না, কারণ এইটাতে প্রচুর পরিমাণে কমিউনিকেশন আপনাকে করতে, প্রচুর পরিমাণে কমিউনিকেশন। বিশেষ করেন এই যে আপনাদের এখানে দেখেন এই যে বেশ কয়েকজন বায়ার প্রতিনিধি আছে, বিভিন্ন যেটা হচ্ছে যে বাইং অফিস থেকে ওনারা অ্যাটেন্ড করেছে, এবং এর মধ্যে দেখেন HRM আছে, তারপর হচ্ছে প্রাইমার্ক আছে, তারপরে হচ্ছে টার্গেট আছে। এটা সবাই কিন্তু এই দেখেন এখানেই অনেকজন আছে ওনারা ট্রেনিং করতে। কি কারণে করছে ওনারা কিন্তু আপনাদেরকে নিয়মিত অডিট করে, আপনাদের নিয়মিত হেল্প করে, কিন্তু তারপরে ওনারা আসছে আমার কাছে শেখার জন্য। কেন আসছে? বিকজ হি ওয়ান্টস টু বি আপডেটেড। ঠিক আছে, কারণ ওনার আপডেটেড না থাকলে 2 দিন পরে কিন্তু কি করবে না, যে উনি আপনাকে ধরতে পারবে না যে আপনি কোন জায়গাতে ছোট ছোট ভুলগুলো করছেন। সো এই যে জিনিসগুলো ভাইয়া, এই অ্যাটিটিউডটা আপনারা আপনাদের মধ্যে রাখবেন। হ্যাঁ, এই দেখেন এই এপিক থেকে একজন আছে, আমি বেশ কয়েকজন দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এদেরকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভাইয়া, বি কেয়ারফুল অ্যাবাউট দিস ইস্যুস, যে আপনি শুধুমাত্র এতটুকু না। আরেকটা জিনিস হচ্ছে যে কমিউনিকেশন যদি স্ট্রং না হয় তাহলে আপনি ডেফিনেটলি বায়ারদের সঙ্গে যে কমিউনিকেশন আপনার করতে হয় এই কমিউনিকেশন আপনি ফেইল করবেন। যদি এই কমিউনিকেশনে ফেইল করেন, কিংবা আপনি ধরেন যে একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান লিখতে যাচ্ছেন, হ্যাঁ, যে অথবা আপনি একটা ম্যানুয়াল তৈরি করতে যাচ্ছেন, দেখবেন যে বারবার আপনি আটকে যাচ্ছেন। কারণ এগুলো কিন্তু সবকিছু আপনি দেখবেন যে ইন্টারনেটে আছে। ইন্টারনেটে থাকলে একটা জিনিস, একটা ডকুমেন্ট 5 বার পড়লে বোঝা যায় যে ওই ডকুমেন্টটা কিভাবে তৈরি করতে হবে, বা একটা জিনিস 10 বার পড়লে বোঝা যায় যে ওই জিনিসটা কিভাবে করতে হবে। আপনি এটা ধারণা রাখেন, আপনি এটা মাথায় রাখবেন সবসময়, যে মার্কেটে যদি আপনি 10টা লোককে ফোন করেন 10টা ইনফরমেশনের জন্য, মনে রাখবেন এর মধ্যে 10 জন যা ইনফরমেশন দিবে তার মধ্যে 100% পসিবিলিটি আছে যেটা হচ্ছে 9.5% লোক আপনাকে ভুল তথ্য দিয়েছে। এর কারণটা হচ্ছে গিয়ে, আমাদের যখন আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা অন্য ইন্ডাস্ট্রি যখন কমপ্লায়েন্স নিয়ে কাজ করতে চাই, তখন মানুষ আসলে আপনাকে কি করে না, কনফার্ম ইনফরমেশন দিতে পারে না। কিন্তু আমরা বাঙালিদের একটা খুবই সুইট একটা ইয়ে আছে, যেটা হচ্ছে যে অভ্যাস আছে, সেটা হচ্ছে আমরা হেল্প করার চেষ্টা করি মানুষকে। করতে গিয়ে কি করি, হঠাৎ ভুল ইনফরমেশন দিয়ে ফেলি কনফিডেন্টলি, এবং আলটিমেটলি কি হয়, যে আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে কাজটা করে সে আসলে বড় ধরনের একটা বিপদে পড়ে যায়। সো এই জন্য আমার সাজেশন আপনাদের কাছে যে সাজেশনটা থাকবে খুবই সিম্পল, সেটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশনটা আপনাকে ভালো করতে হবে। ইংলিশ কমিউনিকেশন আপনি যদি ভালো না করতে পারেন, তাহলে একটা পর্যায়ে যেটা হচ্ছে যে আপনি কমপ্লায়েন্স ক্যারিয়ারে বড় ধরনের একটা প্রবলেমে পড়তে পারেন। কারণ ডকুমেন্টগুলো আপনি যত বেশি পড়বেন, এবং ম্যাক্সিমাম ডকুমেন্টে দেখবেন যে হচ্ছে ইংলিশে, ইটস নট ইন বেঙ্গলি। সো এই জন্য যেটা হবে ভাইয়া, আপনাকে কিন্তু খুব কেয়ারফুললি এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো আপনারা আমার কাছ থেকে যেটা করবেন, যে আপনার ক্রিটিক্যাল কোয়েশ্চেনের আনসার গুলো নেবেন। এরপরেও যদি আর কিছু জানার থাকে সেটা আপনি আমাকে পরবর্তীতে ফোন করলেও জানতে পারবেন। এখন বলেন আপনাদের কার কি কোয়েশ্চেন আছে, যে আমি যে এই সেফটির যে ইয়েটা পড়ালাম, যেটা হচ্ছে যে অডিটের যে চেকলিস্টটা থাকে, সেই চেকলিস্টের মধ্যে যা যা পড়ালাম, এর বাহিরে বা এটার মধ্যে কোনো প্রশ্ন আপনার আছে কিনা সেফটি রিলেটেড, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, টেক্সটাইল ফ্যাক্টরি গুলাতে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় টেম্পারেচার যেটা জি 28 থেকে হচ্ছে 34 বা 35 এর মধ্যে আপ ডাউন করে। জি তো এই ক্ষেত্রে যে হেলথ সেফটি যে প্রবলেমটা ফেস করি আমরা, ম্যাক্সিমাম জি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ার্কারদের প্রচুর পরিমাণে ডিসেন্ট্রি হয়, তারপরে হচ্ছে আরো অনেক ধরনের সমস্যা ফেস করি। এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা হচ্ছে যে ল আমাদের পরিত্রাণ কি পাওয়ার বলে? ব্যবস্থা ভাইয়া আইনেই বলে দেয়া আছে। আইনে কোথায় বলা আছে ভাইয়া? আপনি কখনো 50 নাম্বার বিধিমালাটা পড়েছেন ভাইয়া? না, ওইভাবে আসলে পড়া হয় না। পড়া হয় নাই ভাইয়া। এই দেখেন 50 নাম্বার বিধিমালায় কিন্তু আপনাকে কি বলা হয়েছে, যে সেলাইন খেতে দিতে বলা হয়েছে, এবং আরো একটা জিনিস বলা হয়েছে
যদি আপনি স্যালাইন না খাওয়াতে পারেন তাহলে সেক্ষেত্রে কি বলেছে, গুড় বা চিনির শরবত সরবরাহ করতে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? এই যে দেখেন, প্রতিষ্ঠানে ব্যবহৃত কোনো যন্ত্রের কারণে যদি এমন তাপ সৃষ্টি হয় যাহা সহনীয় মাত্রার অতিরিক্ত তাপ উদ্বেগ করে, মানে উদ্বেগ মানে হচ্ছে গিয়ে আপনার যদি ঘটায় এরকমের হয়, তাহা হইলে উক্ত যন্ত্রটির সন্নিকটে কর্মরত প্রত্যেক শ্রমিকের জন্য ধারা 58(4), আমি আবার বলছি ধারা 58(4) অনুযায়ী পর্যাপ্ত খাবার স্যালাইন অথবা গুড় বা চিনির শরবত সরবরাহ করিতে হইবে, এবং এই গুড় বা চিনি মিশ্রিত শরবতের পরিমাণ প্রতি শ্রমিকের জন্য দৈনিক ন্যূনতম 2 লিটার হইতে হইবে। তার মানে আপনি বুঝতে পারছেন, যদি আপনি এই জিনিসটা দেন তাহলে কোনো লোকেরই আসলে ডিসেন্ট্রি হওয়ার কোনো সুযোগ আর থাকবে না। আর দেখেন, কমপ্লায়েন্সি হচ্ছে কি আপনার জবাব বা উত্তর, আপনি এখান থেকেই কি পেয়ে যাচ্ছেন, উত্তরটা পেয়ে যাচ্ছেন, বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাকে কি করতে হবে, যে এই জিনিসটা আপনাকে কমপ্লাই করতে হবে, বুঝতে পেরেছেন? এবং আপনাদেরকে বলছি, যারা আপনারা কমপ্লায়েন্সে ওস্তাদ হতে চান, আমি আবার বলছি, যারা আপনারা কমপ্লায়েন্সে ওস্তাদ হতে চান, ওস্তাদ কেন বলতেছি, বিকজ হচ্ছে ভাই, আমি একটা জিনিস বলি, আমি আমার জীবন থেকে একটা ছোট জিনিস শিখেছি, সেটা কি জানেন? যদি আপনি সবসময় লার্নিং এর মধ্যে থাকেন, বিলিভ ইট অর নট, আপনার বয়স কত, আপনি দেখতে কেমন, কিংবা যেটা হচ্ছে যে আপনি ছাত্র কেমন, এই জিনিসগুলো প্রশ্ন আপনাকে কেউ করবে না। আমি আবার বলছি, আপনাকে এই প্রশ্ন কেউ করবে না। সবাই শুধু দেখবে যে হাউ মাচ এক্সপ্রেসিভ ইউ আর এন্ড হাউ মাচ কারেক্ট ইউ আর। এই যে আপনারা এত মানুষ, যেমন ধরেন আমার একটা ট্রেনিং, এটা কিন্তু আমার কমপ্লায়েন্সের প্রথম ট্রেনিং। আপনারা এখানে অনেক মানুষ আছেন, অনেক ভালো ভালো প্রফেশন, ভালো ভালো জায়গায় আছেন এবং অনেক ভালো আছেন, আমার থেকেও ভালো আছেন এরকম লোকজন, কিন্তু আপনার একটা বিশ্বাস বা ট্রাস্ট জন্মে গেছে আমার উপরে। সেটা কি, যে তমাল ভাই অ্যাটলিস্ট যা শেখাবে ওইটাতে আমি ডাউট, মানে বিয়ন্ড ডাউট আমি কি করতে পারবো, এটা শিখতে পারবো, এবং শিখলে যেটা হবে ওইটা ডেফিনেটলি আমার ক্যারিয়ারে কাজে লাগবে। সো এই যে ট্রাস্টটা আপনার কি করতে হবে, ইন্ডাস্ট্রির মানুষের কাছ থেকে আদায় করতে হবে। আমি আপনাকে বলতেছি না যে আপনি কালকেই কি করেন, যে ইয়েতে নেমে যান, যেটা হচ্ছে যে কনসালটেন্সিতে নেমে যান, তা না। আমি আপনাকে শুধুমাত্র এই জিনিসটা বলছি, যেটা হচ্ছে যে ভাই, আপনি যা শিখবেন এটা এমন ভাবে শিখবেন যেন হচ্ছে গিয়ে আপনার সমসাময়িক যে লোকগুলো আছে সেই লোকগুলো যেন আপনার পিছনে পড়ে যায়। কেন আমি এই কথাগুলো বলছি আপনাদেরকে? এই কথাগুলো বলার সব থেকে বড় কারণ হচ্ছে যে ভাই, আমি আপনাকে যে জিনিসটা বলছি সেটার বাস্তবিক এক্সাম্পল আমি আমার ইন্ডাস্ট্রিতে দেখেছি। আমি যখন এই ইন্ডাস্ট্রিতে ঢুকেছি তখন আমাকে মানুষ বলতো, ভাই এই ইন্ডাস্ট্রি তো অলরেডি ওই ব্যক্তি অনেক বড়, সে অনেক বড়, আপনি তো এখানে টিকতে পারবেন না বেশি দিন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে টেকায় রেখেছে। কেন রেখেছে সেটা আমি জানি। কারণ হচ্ছে গিয়ে যে কোনো একটা বড় দাগকে ছোট করতে হলে ওই বড় দাগটা কাটার প্রয়োজন হয় না। আপনি কি না কেটেই কি করতে পারেন, যে ওই দাগটার নিচে যদি একটা বড় দাগ দিয়ে দেন তাহলে কি হয়, অটোমেটিক্যালি কি হয়ে গেলেন আপনি, ওই জায়গার থেকে আপনি বড় হয়ে গেলেন। সো হোয়াট আই ডিড, যে আমাকে চিন্তা করতে হয়েছে ইন্ডাস্ট্রিতে আমাকে টিকতে হলে তাহলে আমাকে কি করতে হবে, উনি যদি দৈনিক 5 ঘন্টা এটার পেছনে এফোর্ট দেয় তাহলে আমাকে দিতে হবে 10 ঘন্টা, বিকজ উনি আমার থেকে এগিয়ে আছে। যদি ওনাকে আমার ধরতে হয় বা ওনাকে ক্রস করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে 10 ঘন্টা ওনার থেকে বেশি পরিশ্রম করতে হবে। সো আপনাদেরও হচ্ছে কি সেম বিষয় ভাইয়া। আপনি ধরেন আগামী 6 মাস বা 1 বছর বা 2 বছর আপনি টাইম ইনভেস্ট করেন, যে আমি লেবার রুলস আমি 100% প্রতিদিন একবার করে পড়বো। প্রথমে 1 বার পড়েন, 2 বার পড়েন, 3 বার পড়েন, প্রথম দেখবেন যে 1 মাস করে লাগছে। আমি যখন ইংলিশ শিখতে গিয়েছিলাম তখন আমার টিচার আমাকে একটা কথা বলছিল, যে তুমি দেখো তোমার রিডিং যত ভালো হবে তোমার স্পিকিং তত বেশি ভালো হবে। সো আমার কাছে তখন মনে হইলো স্যার এটা কি বললো। তখন আমি কি করলো, উনি আমাকে, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, যে তার কাছে আমার মানে একদম রিপিট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে যে স্যার তাহলে আমার রিডিং এর জন্য কি করতে হবে, রিডিং ভালো করার জন্য। সো উনি বললো যে আমি আমার আইএলটিএস স্টুডেন্টদেরকে একটা দেই, সেটা হচ্ছে তুমি ডেইলি স্টার পড়া শুরু করো। ডেইলি স্টার যদি তুমি কি করতে, প্রথম যখন পড়বে 1 মাসে একটা পত্রিকা শেষ হবে, এরপরে দেখবে যে ওই 1 মাস পরে তুমি একটা পত্রিকা যখন নিয়ে বসবে তোমার দেখবে যে একটা পত্রিকা পড়তে 7 দিন সময় লাগে। একটা সময় এমন হবে তোমার 2 ঘন্টা একটা পত্রিকা সম্পূর্ণ পড়া শেষ, এবং পত্রিকার মধ্যে তুমি কি পাবে না, কোনো প্রকার নতুন ওয়ার্ড খুঁজে পাবে না। সো আই ডিড দ্য সেম। এন্ড একটা সময় এমন হয়েছে যে আমার এমন হয়েছে যে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা পত্রিকা
টু জেড, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা পড়া শেষ হয়ে গিয়েছে, বিকজ হচ্ছে অল ওয়ার্ডস আর নোন টু মি। এন্ড যেটা হয় যে দেখবেন ইংলিশ লেখার মধ্যে দুই ধরনের ওয়ার্ড থাকে, একটা হচ্ছে ফাংশনাল ওয়ার্ড আর একটা হচ্ছে গিয়ে গ্রামাটিক্যাল ওয়ার্ড। এই ফাংশনাল ওয়ার্ড গুলো আপনাকে পড়তে হবে, কিন্তু গ্রামাটিক্যাল ওয়ার্ড গুলো আপনার পড়ার প্রয়োজন নাই। যেমন অ্যাম, ইজ, আর, এগুলো আপনার কখনো পড়ার দরকার নাই। সো এই ছোট ছোট টিপস গুলো কি করবে যে আপনাকে লাইফে হেল্প করবে। সো আমার যেটা আপনার কাছে যেটা সেটা হচ্ছে যে লেবার লটা এমন ভাবে পড়বেন, শ্রম আইনটা, শ্রম বিধিমালাটা এবং আপনার ইপিজেড আইন, ইপিজেড বিধিমালা, এটা এমন ভাবে পড়বেন যেন একটা লাইনের দিকে তাকালে আপনি বলে দিতে পারেন যে এই লাইনের মধ্যে কি আছে। কিংবা ধরেন আপনাকে একজন মানুষ যখন একটা প্রবলেমের কথা বলবে যে ভাইয়া আমার এই প্রবলেমটা হচ্ছে, আপনি জানি বলে দিতে পারেন যে ভাই আইনে এটা বলা আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি প্রথমে আমার মতো এভাবে মুখস্থ বের করতে পারবেন না, আমি যেভাবে মুখস্থ বের করছি না এভাবে আপনি পারবেন না, প্রথমে পারবেন না, কিন্তু আপনি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে গিয়ে ঠিকই আপনি আমার মতো এভাবে মুখস্থ বলে দিতে পারবেন যে কোথায় আছে এটা। বুঝতে পেরেছেন? এখন আমার কাছে হয় দিনে কতগুলো ফোন আসে, তার ম্যাক্সিমাম ফোন আসে তমাল ভাই আমি না ভাইয়া বই খুঁজতে পারতেছি না, আসলে বই খুঁজে আমি পাবো না, আপনি একটু বলেন তো এই জিনিসটা কোথায় আছে। গতকালকে না, গত পরশুদিন আমাকে একজন ফোন করেছে, খুব সিনিয়র অডিটর, এই মার্কেটে সবাই চেনে ওনাকে। উনি আমাকে ফোন করে বলে তমাল ভাই আমি সকাল থেকে এখন পর্যন্ত একটা জিনিস, উনি সকালবেলা আমাকে ফোন করেছে, আমি ফোনটা রিসিভ করতে পারিনি, পরে আমি ওনাকে বিকালের দিকে ফোন করেছি যে ভাইয়া ফোন করেছিলেন, বলে তুমি অনেক ব্যস্ত আমি জানি, কিন্তু আমি আসলে একটা জিনিস খুঁজতেছি যে আমাদের বিধিমালায় একটা জিনিস বলা আছে। বললাম যে ভাই কি বলা আছে? বলে যে 30 মিনিট দেরি করে আসে ওনাকে আর কাজে ঢুকতে দিব না আমরা। এটা কোথায় বলা আছে? আমি বলে দিলাম ভাইয়া যেটা হচ্ছে ধারা 111 নম্বর উপধারাতে এটা বলা আছে। ভাইয়া সঙ্গে সঙ্গে বের করে বললো যে আলহামদুলিল্লাহ তুমি ফোনটা না ধরলে আজকে আমার খবর ছিল। উনি কোন এক জায়গায় ফাইন্ডিংস দিছে, তো সেখানে কি বলছে যে সেটা নিয়ে হয়তো বা ওরা ওনাকে কাউন্টার প্রশ্ন করেছে। সো সিচুয়েশন ইজ জাস্ট লাইক দ্যাট ভাই। আপনি আপনার নিজের জায়গাটা এমন ভাবে ইন্ডাস্ট্রিতে তৈরি করেন যেটা হয় যে আমি আপনাকে বলছি আই গিভ ইউ দ্য গ্যারান্টি, আপনি যদি কমপ্লায়েন্সের একটা অর্গানাইজেশনে এখন বর্তমানে জিএম লেভেলে কাজ করেন, আপনি ডেফিনেটলি মনে রাখেন আপনার স্যালারি 400K এর কাছাকাছি হবে। আমি আবার বলছি 400K এর কাছাকাছি হবে, মানে 4 লক্ষ টাকার কাছাকাছি হবে। প্লাস হচ্ছে আপনাকে একটা ফুল টাইম একটা গাড়ি দিবে যদি আপনি কি করেন ওই গ্রুপের ফুল কমপ্লায়েন্স আপনি 100% মেনটেন করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে আমাদের খুবই কম সংখ্যক স্কিল লোক আছে যাদেরকে কিনা মালিক 4 লক্ষ টাকা দিতে পারে। কারণ হচ্ছে গিয়ে উনি হয় যেটা হচ্ছে কোনো না কোনো জায়গায় ওনার একটা থাকে, যেটা হচ্ছে যে ক্রাইসিস থাকে। পুরো মার্কেটে খুঁজলে হয়তো আপনি 50 বা 60 জন লোক এরকম পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু যারা আসলে রিয়েলি কোয়ালিফাইড বা রিয়েলি তারা আসলে জিনিসগুলো বোঝে, তারা কিন্তু খুব ভালোভাবে মার্কেটে সাস্টেইন করছে। অথচ আপনি দেখবেন আপনি আগামী 10 বছর হয়তো ম্যানেজার হিসেবেই থাকবেন, কিন্তু আপনি এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি, আরেক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি এভাবে রোল আউট করতে থাকবেন, কিংবা এক ব্র্যান্ড থেকে আরেক ব্র্যান্ডে রোল আউট করতে থাকবেন। কিন্তু আপনি যদি আপনার জায়গাটা একটা জায়গায় কম্প্যাক্ট করে ফেলেন, যে আপনি আপনার চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ইউ উইল বি দ্য বেস্ট ইন দ্য মার্কেট, ইউ উইল বি দ্য বেস্ট রিসোর্স ইন দ্য মার্কেট। আপনি মার্কেটে সবচাইতে লুক্রেটিভ একটা প্রোডাক্ট হিসেবে সবার কাছে পরিণত হবেন যদি আপনি ইফ ইউ ক্যান টেক ইট অ্যাজ চ্যালেঞ্জ। সো আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি 4 লাখ 5 লক্ষ টাকা এটা আসলে আপনাকে মালিক এভাবে বলবে ডেকে যে ভাই তুমি আমার এইভাবে 10টা ফ্যাক্টরি আছে, আমি এভরি টাইম ফেইল করতেছি টু সাস্টেইন দেয়ার, এবং আমার সাস্টেইনাবিলিটি ইজ ইন ভালনারেবল সিচুয়েশন, তুমি আমার এই 10টা ফ্যাক্টরি নাও, তুমি যা টাকা লাগে তুমি আমার কাছ থেকে নাও, তুমি শুধু কাজ করো। দেখবেন এই সিচুয়েশন কিন্তু বাংলাদেশে এখনই আছে। আপনি এরকম বেশ বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ পাবেন যার ওনারা এভাবে বলে আমাদেরকে মাঝে মধ্যে যে ভাই তুমি আমাকে একটা ভালো কমপ্লায়েন্সের লোক দিতে পারো, ওর যে কয় টাকা লাগে আমি দিব, ও শুধু আমার কমপ্লায়েন্সটা দেখবে। আমি আসলে ভাই ব্যবসা করি, ব্যবসার মানুষ, আমি আসলে ব্যবসা করতে চাই, কিন্তু আমার আসলে কমপ্লায়েন্সের লোকগুলোর জন্য আমি ব্যবসা করতে পারি না। কারণ এই আজকে একটা আসছে অডিট ফার্ম থেকে একটা লোক আসছে, সে হয়তো এক্সট্রা ওটি ধরা পড়েছে আমার, কিংবা ধরো যে আমার এসে কি করেছে যে এখানে এসে দেখি আমার লাইসেন্সের ডেট এক্সপায়ার হয়ে গেছে, অথচ সে জানেই না যে এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। সো দিস সর্ট অফ সিচুয়েশন আমি আপনাকে এই জিনিসগুলো এই দেখেন আমি পড়া থামিয়ে কিন্তু বলতেছি, কেন বলতেছি জাস্ট যেটা হয় ভাই বিশ্বাস করেন জিনিসটা খুব ভালোভাবে শেখেন, বুঝতে পারছেন? এই আইনগুলো খুব ভালোভাবে পড়বেন, রেফারেন্স গুলো লেখেন, যেটা হচ্ছে যে নিজে নিজে আবার রেফারেন্স গুলো পড়েন। আমার মনে হয় যে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, বুঝতে পেরেছেন?
সো আমি জি। আবার চাচ্ছি আপনাদের দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বোঝার বিষয় আছে কিনা, হেলথ অ্যান্ড সেফটিতে কোনো কিছু বোঝার আমার বাকি প্রশ্ন আছে ছিল, কিনা? প্রশ্নটা ভাইয়া হচ্ছে যে আগের সুইং মেশিন চ্যাপ্টারে হ্যাজার্ড গুলো একটু বলবেন? ভাইয়া কোনটা হ্যালো ভাইয়া? সুইং মেশিন হ্যাজার্ড গুলা কি কি হতে পারে একটু বলবেন? ভাইয়া কোন মেশিন সুইং মেশিন হ্যাজার্ড? ভাইয়া দেখেন এগুলো জি আপনি জি খুব সুইং সহজেই মেশিন। সুইং মেশিনের এগুলো আপনি বের করতে পারেন এক জায়গায় দাঁড়ায়। প্রথম যে হ্যাজার্ড যেটা হতে পারে সেটা কি বলেন তো? সুইং মেশিনের একটা নিডেল যদি ভেঙে যায়, ভেঙে গিয়ে যে কোনো একটা মানুষের চোখে লাগলে তার চোখটা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা শরীরের যে কোনো এক জায়গায় লাগলে সেখানে ব্লিডিং হতে পারে, তাই না? তাহলে সর্বপ্রথম হ্যাজার্ড হতে পারে সুইং মেশিনের, সেটা হচ্ছে যে আপনার নিডেল ব্রোকেন নিডেল, অর্থাৎ যে নিডেলটা ভেঙে একটা বড় ধরনের সমস্যা পড়তে পারে। এক। দুই নাম্বার কি হতে পারে ভাইয়া? যেটা হচ্ছে যে এই নিডেলই আপনার হাতে ঢুকতে পারে না? আপনি যখন দিচ্ছেন আর একদিকে তাকিয়ে তখন জাস্ট আস্তে করে পা দিয়ে চাপ দিচ্ছেন, কিন্তু আপনার হাতে দেখলেন যে সেলাই হয়ে যাচ্ছে না। তারপরে দেখেন আপনার এখানে ইলেকট্রিক কানেকশন থাকে, ইলেকট্রিক কানেকশন থেকে ফায়ার হতে পারে, বৈদ্যুতিক শক হতে পারে, তাই না? এই দুটো এখান থেকে হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে এই মেশিনগুলোর সঙ্গে একটা বেল্ট থাকে, বেল্টটা ছিঁড়ে গিয়ে পায়ে ব্যথা লাগতে পারে, তাই না? সো এরকম 4টা-5টা তো অনায়াসেই বের করা সম্ভব। এই জিনিসটা হচ্ছে গিয়ে যে হ্যাজার্ড গুলো, যে হ্যাজার্ড গুলো এখান থেকে হতে পারে আপনি একটু অবজার্ভ করলে এগুলো বের করতে পারেন। বুঝতে পারছেন? আমি কি ক্লিয়ার ভাবে বোঝাতে পারছি রাশেদ স্যার? জি থ্যাংক ইউ। জি স্যার বলেন। ভাইয়া জি ভাইয়া। আমার প্রশ্নটা হচ্ছে আগের চ্যাপ্টারের প্রশ্নটা হচ্ছে যে আমার সেপারেশন নিয়ে, সেটা হচ্ছে আমার এখানে কোনো একটা এমপ্লয়ি 10 তারিখ পর্যন্ত কাজ করছে। এখন 10 তারিখের পরে সে এনিহাও চলে গেছে। আমি তার হচ্ছে 10 দিন পরে একটা তার নামে হচ্ছে যে চিঠি শো করছি। ওই চিঠি পাওয়ার পরে সে আমার কাছে আবার ফেরত আসছে, ফেরত এসে বলতেছে যে আমি হচ্ছে রিজাইন দেব। এখন রিজাইন আমি সে যেহেতু রিজাইন দিতে চাইছে, আমি কোনো কারণে রিজাইনটা অ্যাকসেপ্ট করে নিলাম। এখন আমার প্রশ্নটা হলো যে তাহলে তার সেপারেশন ডেটটা কবে হবে? 10 তারিখ হবে, না হচ্ছে আমি যেদিন তার রিজাইনটা অ্যাকসেপ্ট করলাম সেদিন হবে? নিয়েছেন ওই দিন হবে, যেদিন আপনি রেজিগনেশন নিয়েছেন ওই দিন হবে। বুঝতে পেরেছেন? আমি তো কেন তার হবে? কেন হবে? আমার প্রশ্নটা হলো এটা কেন? হ্যাঁ কেন হবে এবার আসেন আমি আপনাকে দেখাই। আমাদের শ্রম আইনের 27-3 কথায় কি বলা আছে? 27-3 কথায় বলা আছে একজন ব্যক্তি যেদিন থেকে কি করবে, যে অনুপস্থিত আছে সেই দিন থেকে তার চাকুরি, এই যে দেখেন এখানে বলা আছে উক্ত শ্রমিক অনুপস্থিতির দিন হইতে চাকুরিতে ইস্তফা দিয়েছেন বলিয়া গণ্য হইবে, তাই না? যদি আপনি 27-3 ক কন্টিনিউ করতেন তাহলে ওই যে 10 তারিখ প্রথম যেদিন থেকে সে অনুপস্থিত আছে সেদিন থেকে কি হতো, তার ইস্তফা হয়ে যেত। কিন্তু কি হয়েছে, ওই লোকটা এসেছে আপনাকে লিখিত দিয়েছে এবং সে বলেছে আমি রেজিগনেশন দিব। তার মানে আপনি কি রেজিগনেশন নিচ্ছেন কোন ডেটে? কারেন্ট ডেটে, তাই না? কারেন্ট ডেটে নিলে যেটা হবে, উনি যখন রেজিগনেশন দিবে তার 2 মাসের বেসিক স্যালারি কি করতে হবে? আপনাকে 60 দিনের বেসিক স্যালারি আপনার কাছে সারেন্ডার করবে এবং সে রেজিগনেশন দিয়ে চলে যাবে। তার মানে এটা কোন ডেটে হবে? এটা কিন্তু কারেন্ট ডেটে হবে, অর্থাৎ যে ডেটে আপনি তাকে রেজিগনেশন দেওয়ার সুযোগ দিলেন সেই ডেটে হবে। আপনি কি আনসার পেয়েছেন? জি পেয়েছি। পেয়েছেন? ব্যাস, ওকে ডান। জি পেয়েছি। এবার যদি সে না আসতো তাহলে কি আমরা তার বেসিকটা তো কাটতে তাহলে পারতাম ওই যে না। 27-3 কয়ের যেটা হচ্ছে যে প্রথম যেদিন থেকে সে অনুপস্থিত সেদিন থেকে তার এই ইয়েটা কার্যকর হইতো, রেজিগনেশনটা কার্যকর হতো। বাট কোনো ঠিক আছে। ডিডাক্ট করতে পারবো না, কোনো কর্তন করতে পারবো না। তার কোনো ডিডাকশন করার সুযোগ ছিল না। আমাকে একটু ঠিক পানি আছে, দিন। থ্যাংক ইউ। ফাইনাল চিঠি দেওয়ার আগে সে যদি জয়েন করতে আসে, ফাইনাল চিঠি দিতে আসলে সে যদি জয়েন করতে আসে, জয়েন করাবেন তাকে। জয়েন করানোর পরে আচ্ছা একজন 2 নাম্বার যে মডিউল আছে ওখান থেকে বারবার মেসেজ দিচ্ছেন যে ভাই আমাদেরটা অফ আছে। জি বলেন, আপনি প্রশ্ন করতে চাইলে আমি আপনাকে ওপেন করে দিচ্ছি। দাঁড়ান 1টা মিনিট আমাকে সময় দেন, আমি ওপেন করে দিচ্ছি আপনাদের ভয়েসটা। মোস্ট প্রবাবলি অফ আছে এটা। দাঁড়ান 1টা মিনিট প্লিজ। না এটা তো অন আছে স্যার, 2 নাম্বারটা অন আছে তো স্যার। স্যার 2 নাম্বারটা তো অন আছে, শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা কি ওপেন করতে পারছেন না? হ্যাঁ পাচ্ছেন তো। তাহলে একজন মেসেজ দিচ্ছে যে 2 নম্বরে ভয়েস অফ আছে, এটা তো উনি চেক না করেই বলছে। ভাই একটু চেক করে প্লিজ বলেন। আচ্ছা যাক, এটা গেল। এরপরে আসেন যে বিষয়টা স্যার এখানে একটু ছিল স্যার, কথা হলো যে উনি যেদিন এসে রিজন দেবে ওটা যদি 20 দিন পরে আসে তাহলে ওই যে যেদিন প্রেজেন্ট ছিল এবং ওই অ্যাবসেন্ট 20 দিন, ওই অ্যাবসেন্ট 20 দিনে
ওইটার টাকা ওই অ্যাবসেন্ট ডিটেকশন হিসেবে ওর টাকাটা দিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, অ্যাবসেন্ট ডিডাকশন হিসাবে তার টাকাটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আর উনি যদি রিজেনে লেখে যে না আমি ওই তারিখ থেকেই রিজেনটা দিলাম, ওই যে 7 তারিখ থেকে রিজেনটা দিলাম, বা 25 তারিখে না লেখলো, আসলে 25 তারিখে কিন্তু 7 তারিখ থেকে অ্যাবসেন্ট, এখন 7 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সে অনুপস্থিত ছিল, আইসা 25 তারিখে রিজেন দিল, এখন 7 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই অ্যাবসেন্ট এগুলোর টাকাটা আমি যে তাকে বেসিক ডিটেকশন করে দিব, এইটা আসলে যদি আমি বলি যে না আপনি 7 তারিখ থেকেই রিজেন দেন, রিজেনের ডেট ওইটাই লেখেন, এটা কি আইনের কোনো বাধা আছে? এটা ভাইয়া এখন বিষয়টা হচ্ছে কি জানেন, যদি 7 তারিখ থেকে আপনি দেন তাহলে সে কোর্টে গিয়ে একটা মামলা করতে পারে। অজুহাত কি দিতে পারে? অজুহাতটা দিতে পারে যে স্যার আমি তো বেসিক্যালি কি করেছি, যে আমি যদি 7 তারিখে যদি রেজিগনেশন দিয়েই থাকি তাহলে উনি আমাকে কেন চিঠিটা পাঠাবেন, বুঝতে পেরেছেন? কারণ আপনি তখন আপনার ফাঁদে কিন্তু আপনি নিজেই পা দিচ্ছেন, যে আপনি কি করছেন, যে আপনি তাকে কি দিচ্ছেন, চিঠিও দিচ্ছেন, পাশাপাশি আবার কি করছেন, যে তাকে বলছেন যে আপনি এসে হাজির হন না, আপনি উপস্থিত হন না, তাহলে আমি তো রেজিগনেশন দিয়েই গেলাম, তাহলে সে আবার আমাকে কেন আবার হাজির হতে বলছে, তাই না? সো তখন কিন্তু আপনি আপনার নিজের ফাঁদে নিজে পা দিলেন। তো এইটা হবে কি, তখন কোর্টে এটা নিয়ে একটা বড় ধরনের ডিবেট হবে এবং আপনি তখন একটা ফল্টি সিচুয়েশনে পড়ে যাবেন। তখন কিন্তু আপনাকে কোর্ট বলবে যে না আপনি তো এটা একটা বাহানা তৈরি করে এটা দিয়েছেন, তাই না? সো তাইলে আমি যদি বাঁচতে চাই তাহলে কি করব? আমি 25 তারিখ ডেটে রিজেন নেব, সামলাতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমি 25 তারিখের ডেটে রিজেন নেব, আর বাকি অ্যাবসেন্ট দিনগুলোর প্রেজেন্ট অ্যাবসেন্ট সব মিলে এই টাকা দিতে হবে। কি এসেছে কি রাইট, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার? বুঝছি, জি ক্লিয়ার। ওকে, আচ্ছা আমাদের স্যার, জি স্যার বলেন। স্যার যে এইমাত্র ভাইয়া যে কথাটা বললো, এইচআর তো কি করে, এইচআর তার থেকে স্যালারিটা করে অ্যাকাউন্টসে পাঠায় দেয়। তখন অ্যাকাউন্টসে কিছু লোক আছে, সে বলে এটা এইভাবে দিচ্ছেন কেন, এভাবে দিচ্ছেন কেন, আবার সে আবার মালিককে বোঝাচ্ছে, ডিরেক্টরকে বোঝাচ্ছে, স্যার দেখেন এইচআররা এইভাবে করতেছে। একটা ঝামেলা আছে, এটা ঝামেলা কেন আছে আমি আপনাকে বলি। সব ঝামেলাটা একটাই, সেটা হচ্ছে আমাদের দেশের কিছু মানুষের সততার অভাব। অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স সে কি করছে, আরেকজনের রিজিক মেরে দিচ্ছে, কিন্তু সে বিন্দু মাত্র কি করছে না, বুঝছে না যে সে আসলে একটা অপরাধ করছে, বুঝতে পারছেন? সো ফর দ্যাট রিজন এই জিনিসটা ঘটছে আমাদের দেশে। তো এটা আসলে হয় কি, যে ওই অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স কেও যখন বের করে তখন কিন্তু ঠিকই তাকে কিক দিয়ে অর্গানাইজেশন বের করে দেয়। তো এটা নিয়ে আসলে খুব বেশি ওয়ারিড আপনারা হবেন না, কারণ ওই ব্যক্তিটা তার পাওনাটা সে পেয়ে যাবে, বুঝতে পারছেন? এটা আসলে খুব বেশি সমস্যা কিছু না। তো এটা আপনারা আপনাদের মতো করে যান কাজ, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, বুঝতে পেরেছেন? তো এটা আমি আর প্রশ্ন আছে। আচ্ছা একজন আর একটা প্রশ্ন নিব স্যার, একটা প্রশ্ন নিব, তারপর আমি আবার করতে আসলে একজন যে কি করবেন লাস্ট লেটারের আগে জয়েন করতে আসলে প্রসিডিউরটা কোন লেটারের আগে? লাস্ট লেটারের লং অ্যাবসেন্ট লাস্ট লেটারের আগে জয়েন করতে আসলে কি করবেন? ওনাকে প্রথমে জয়েন করাবেন, জয়েন করানোর পরে তারপরে যেটা করবেন, ওনাকে বলবেন যে ভাইয়া আপনি একটা কাজ করেন, ওনাকে একটা শোকজ দিবেন, উনি কেন এই সময়টা সে অনুপস্থিত ছিল সেটার বিষয়ে একটা শোকজ দিবেন। শোকজ দেওয়ার পরে তারপরে যেটা করবেন, তাকে কি করবেন, শোকজটা যখন দিলেন, দেয়া যখন শোকজটার পরে তার বিরুদ্ধে আপনি যদি তার উত্তরটা সন্তোষজনক না হয়, কি কারণে সে এতদিন অনুপস্থিত ছিল, তাহলে তার বিরুদ্ধে কি করবেন, আপনি পরবর্তী যে ব্যবস্থা আছে ডিসিপ্লিনারি প্রসিডিওরের যে ব্যবস্থা, সেটা রান করে দিবেন। রান করার পরে যদি ফাইনালি দেখেন যে সে আসলেই ভিকটিম, মানে যেটা হচ্ছে যে সে যে কাজটা করেছে সেটা আসলেই কি, যে সে ভুল করেছে, বা যেমন ধরেন সেটা নন কমপ্লায়েন্স কাজ করেছে বা আপনার আইনের লঙ্ঘন করেছে, তাহলে ডেফিনেটলি কি করবেন, তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। তাকে যেটা করবেন, খুব সুন্দর করে ওনাকে ডিসমিস করে আপনি বের করে দিবেন, বুঝতে পেরেছেন? আর যদি দেখেন যে না, লোকটা আসলে অবস্থার শিকার, অর্থাৎ সাপোজ ধরেন যে ওই বাচ্চাটা কোনো কারণে অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে ও বেচারার আপনাকে জানাতে পারে, ইনফর্ম করতে পারে। অনেক সময় ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে, মানুষ মনে হয় ইদানিং বউয়ের সাথে ঝামেলা বেশি করছে, মানে যেটা হয় যে হঠাৎ করে কি হচ্ছে, বউয়ের সঙ্গে ঝামেলা হচ্ছে, বউ থানায় গিয়ে মামলা করে দিয়েছে, ওনাকে বাসা থেকে ধরে নিয়ে গিয়েছে। সো নিয়ে গিয়ে যেটা হচ্ছে ওনাকে জেলে পুরে রেখেছে, এবং পরবর্তীতে যেটা হচ্ছে যে জেলে পুরে রাখার কারণে
যে উনি অফিসকে আর জানাতে পারছে না যে উনি আসতে পারেনি কেন। এরপরে 20 দিন বা 25 দিন পরে জামিন নিয়ে যখন বেরিয়ে উনি আসছেন, এসে অফিসকে যখন বলছে, অফিস বলে না আপনাকে আমরা জয়েন করতে দিব না। সো হুইচ ইজ নট কারেক্ট, বুঝতে পেরেছেন? সো আপনাকে কি করতে হবে যে এই জিনিসগুলো সম্বন্ধে একটু কেয়ারফুল থাকতে হবে। যদি দেখেন যে না আসলেই সে ভিকটিম এই ধরনের কোনো বিষয়ে, তাহলে তাকে জয়েন করতে দিবেন এবং তাকে চাকরি করতে দিবেন। আর যদি কোনো কারণে দেখেন যে না সে তালবাহানা করে এগুলো করছে, তাহলে তাকে টাটা বাই বাই বলে দেয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সেক্ষেত্রে তমল ভাই ওই আনঅথরাইজড এই দিনগুলো মানে কি হবে? ধরেন যদি তার লিভ থাকে, আমি কি লিভগুলো বিবেচিত হবে অ্যাবসেন্টিজম হলে যেটা হচ্ছে বেসিককে 30 দিয়ে ভাগ করে যে দিনগুলো অনুপস্থিত ছিল সেই দিনগুলোর বেসিক স্যালারি কেটে দিবেন আপনারা, শেষ। না কারলাম মানে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তার অ্যাবসেন্টিজমটা আমি দেখলাম যে ডকুমেন্টালি এটা মানে ঠিক আছে, মানে সামহাও কোনো একটা মানে লজিক্যাল ওয়েতেই বা লজিক্যাল কারণেই সেই আনঅথরাইজডটা ছিল, যেটা ডকুমেন্ট তাকে মানে প্রুফ করে। সেই ক্ষেত্রে যেটা হয় যে যদি ডেফিনেটলি ইয়া হয় তাহলে তাতেও তো সে অ্যাবসেন্ট, কারণ তাকে তো আপনি ছুটি দেননি। আর যদি আপনি মনে করেন যে আপনি একটু লিনিয়েন্ট হবেন তার প্রতি, তাহলে তাকে ছুটি দিয়ে দেন। ছুটি দিয়ে দিলে তো সমস্যা চুকে গেল হয়ে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর না হলে ওই অ্যাবসেন্টের ওই দিনগুলো তাকে মানে বেসিক দিয়ে করবো আর কি। রাইট ভাইয়া, ক্লিয়ার? ঠিক আছে, ওকে ভাই একটা জিনিস শুধু রিকনফার্ম, ভাই একটা জিনিস শুধু একটু রিকনফার্ম করতে যাচ্ছি। প্লিজ ভাই প্লিজ। এটা হচ্ছে যে ওই স্প্রিংকলার সিস্টেমের জন্য তো বোধহয় হচ্ছে যে 23 মিটার মানে হচ্ছে 75 ফিট লাগে নাকি? এটা বিল্ডিং এর হাইট 75 মিটারের উপরে মানে 23 মিটারের উপরে। হ্যাঁ, এটা এর উপরে হলে স্প্রিংকলার লাগবে, নালে তো লাগছে না, ঠিক না? আরেকটা রেফারেন্স আছে, রাইট, ওটা 23 মিটার উপরে হলে ওটা মোটামুটি বলা যায় 23 মিটার হইলে, যেমন ধরেন ফায়ার ইয়েতে আমার যেটা হচ্ছে যে ফায়ার কোড যেটা আছে, আমাদের ফায়ার কোডে বলা আছে বহুতল ভবন হচ্ছে গিয়ে 11 তলার বিশিষ্ট হলে সেক্ষেত্রে এটা বহুতল ভবন বলা হয়, ঠিক আছে? তো তারা আবার বলছে ফায়ার ইয়া হবে গিয়ে হচ্ছে গিয়ে বহুতল ভবনের ক্ষেত্রে আপনার ফায়ার স্প্রিংকলার লাগবে। আবার ইয়েতে বলছে যে কমার্শিয়াল বিল্ডিং এ এটা যেটা হচ্ছে যে আবাসিক ভবনে না, রেসিডেন্সিয়াল ভবনে না। আবার যেটা হচ্ছে যে বিএনবিসি বলতেছে 23 মিটারের উপরে যদি হয় তাহলে এবং 75 ফিটের উপরে ফায়ার হোস, এই দুইটাই আপনার জন্য বাধ্যতামূলক। এবং আরো একটা জিনিস বাধ্যতামূলক কিন্তু, হ্যাঁ, তো এখন বলছে যে আমাদের শ্রম আইনে বলা আছে যে আপনাকে একটা ওয়াটার রিজার্ভোয়ার রাখতে হবে, যেখানে জমা রাখতে হবে। এখন যেটা হয় যে পানি, 1000 লিটার পানি আসলে কি হয় জানেন? মজার ঘটনা, সে হচ্ছে একটা টান দিলে আপনি শেষ হয়ে যায়। মানে ধরেন যে হাইয়েস্ট 5 থেকে 7 মিনিট পর্যন্ত এই পানিটা ওখানে আপনার জমা থাকবে। কিন্তু এই জিনিসটা এটা তো বোধহয় ভাই 65 মিনিটের বা আবার কোন ক্ষেত্রে ওরা আবার ফ্যাক্টরির সাইজ দেখে ওরা বলে দিছে যে এটা হচ্ছে 1 লক্ষ লিটার, এভাবে বলে দিয়ে গেছে। না ভাইয়া, ইয়াটা তো বোধহয় হচ্ছে যে রিজার্ভারটা তো বোধহয় হচ্ছে যে আমার হাইড্রেন্টটা যাতে 65 মিনিট চলতে পারে এরকম থাকতে হবে, ঠিক না? এই রকমের করে কি করেছে যে ওরা ঠিক করে দিয়ে গেছে এই জিনিসগুলো। তবে সবথেকে যেটা ভালো হয় ভাইয়া সেটা হচ্ছে যে আপনি যদি সেফটির ইস্যুস গুলো যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া এটা ওই রাইট এরকমের, মানে এখন যেটা হচ্ছে ভাই হচ্ছে যে ইয়ে বলছে আপনার বিএনপি বলছে এক কথা এবং অন্যান্য সেফটি কেউ যদি আমাকে প্রশ্ন করে বা ইয়ে করে তাহলে আমি সব নেটের সমস্যা হয়েছে নাকি? আচ্ছা, শুনতে পাচ্ছেন এখন আপনারা আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। এটা সিস্টেম এররের জন্য হয়েছে, ওরা হ্যাঁ ভাই, হ্যাঁ, মাঝখানে অনেকগুলি কথা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা ডিসকাউন্ট ইয়া হয়ে গিয়েছিল। আচ্ছা, এবার যে বিষয়টা, সো ওই জিনিসগুলো দেখা ভালো, হ্যাঁ, এটা হচ্ছে কি একটা বিষয়, আর কিছুই না। আচ্ছা, এখন আর কারো, আমি তাহলে আবার পড়ানো শুরু করি। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফায়ার সেফটি চেকলিস্ট। ফায়ার সেফটির যে চেকলিস্টগুলোটা আছে সেটা নিয়ে একটু কথা বলি আমরা, ঠিক আছে? চলেন স্টার্ট করি। যেটা হচ্ছে আপনাকে প্রথম যে বিষয়টা, এখানে ফায়ার ড্রিল রেজিস্টার। দেখেন ফায়ার ড্রিলটা আপনি দেখবেন যে ফায়ার ড্রিল 2 ধরনের লাগে। ফায়ার ড্রিল 2 ধরনের কেন লাগে? কারণ একটা হচ্ছে দিনের বেলা, একটা হচ্ছে রাতের বেলা। বিশ্বাস করেন আমার জীবদ্দশায় আমি যতগুলো জায়গায় ফায়ার ড্রিল দেখেছি,
যেটা হয় যে এটা আসলে ফায়ার ড্রিল বলা যায় না, এটাকে বলা হচ্ছে ফায়ার ইভ্যাকুয়েশন। কেন বলা হয়েছে সেটা শুনেন। ফায়ার ড্রিল করতে হলে আপনার যে ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতে হয় বা যে ধরনের জিনিসটা আয়োজন করতে হয়, আসলে সত্যি কথা বলতে আমাদের দেশের মানুষের এই ইচ্ছার খুব অভাব। ইচ্ছার অভাব হচ্ছে গিয়ে যে 15 মিনিট বা 20 মিনিট ফায়ার ড্রিলের জন্য নষ্ট হবে, এটা খুব ইম্পর্টেন্ট সময়, বুঝতে পেরেছেন? এই জন্য কি করে, ধরেন যে ভাতের বাটি কিংবা ভাতের যেটা হচ্ছে যে টিফিন ক্যারিয়ার, এগুলো দেখবেন যে হাতে জুতা হাতে, এইগুলো সহকারে আমরা যত জায়গাতে অডিট করতে যাই সব জায়গায় হচ্ছে আমরা এই জিনিস দেখি। ফুটওয়্যার বলেন, আপনার যেটা হচ্ছে গার্মেন্টস বলেন, টেক্সটাইল বলেন, ওয়ার এভার উই গো, ভাই বিশ্বাস করেন 99% ক্ষেত্রে ফায়ার ড্রিলের ক্ষেত্রে আমরা দেখি হাতের ভাতের বাটি, তরকারির বাটি, যেটা হচ্ছে জুতা, এগুলি আপনি পাবেনই। দিজ আর ভেরি কমন সিনারিও। কিন্তু ফায়ার ড্রিল যে একটা প্রফেশনাল ওয়েতে করা যায় বা করা প্রয়োজন, এটা আসলে কি হয় যে আমাদের দেশে আসলে আমি আসলে খুব কম জায়গায় এই জিনিসটা দেখেছি। এই জন্য কি করে যে এই যে ভাতের বাটি, লবণের বাটি, এগুলো হাতে যখন দেখে বলে যে এখন আপনি ফায়ার ড্রিল করবেন, পরে আমাকে দেখাবেন। এই জন্য দেখবেন যে অডিটররা অনেক সময় আপনাকে বলে যে ঠিক আছে আপনি এখন ফায়ার ড্রিল করবেন, করেন ফায়ার ড্রিল। উনি কি করে দাঁড়ায় থাকে, উনি দেখে যে প্রসিডিওর গুলো ঠিক আছে কিনা, অর্থাৎ অ্যাসেম্বলি পয়েন্ট ঠিক আছে কিনা, অ্যাসেম্বলি পয়েন্টে অ্যাসেম্বলিংটা ঠিক আছে কিনা, অ্যানাউন্সমেন্ট গুলো ঠিক আছে কিনা, যেটা হচ্ছে যে ওখানে ফায়ার ড্রিলের সময় যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো ঠিক আছে কিনা। ফ্লোরে ইয়া বাজতে থাকে, যেটা হচ্ছে অ্যালার্ম বাজছে, অবশ্য সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। যখন দেখতেছে যে অডিটর বলছে যে সব ফ্লোর কার জন্য, তখন সে দৌড় দিয়ে নামছে। সেম আর কর্পোরেট গুলোর তো বললামই, কর্পোরেট গুলোতে এখন যেটা হয় সেটা হচ্ছে আল্লাহর নাম নিয়ে কর্পোরেট গুলোতে কখনোই আমরা ইয়া দেখি না, যেটা হচ্ছে যে কি বলে যে ফায়ারের যে ড্রিল করতে হবে, যেটা হয় যে আমাদের যেটা করার প্রয়োজন আমাদের যেটা হচ্ছে যে ইয়েতে বলা আছে প্রতি 4 মাস পর পর করতে হবে, বিএনবিসিতে বলা আছে প্রতি 4 মাস পর পর করতে হবে। কিন্তু এই জিনিসগুলো আমরা আসলে কি হয় যে দেখি না, যে আপনার 4 মাস পর পর তো দূরের কথা, 6 মাসও একবার করে আমরা আসলে কর্পোরেটে দেখি না। কর্পোরেটে নাই, অলমোস্ট হারিয়ে গিয়েছে কর্পোরেটে। এই জন্য দেখেন বনানীতে মারা যায়, বনানীতে মানুষ মারা যাচ্ছে, হ্যাঁ। তারপরে যেটা হচ্ছে যে ইয়েতে আমার লোক মারা যাচ্ছে, আপনার যেটা হচ্ছে যে এই মহাখালীতে লোক মারা যাচ্ছে, বেইলি রোডে। হ্যাঁ হ্যাঁ, বেইলি রোডে তো রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কোনো কমপ্লায়েন্স নাই, মিনিমাম কমপ্লায়েন্স নাই। বিশ্বাস করেন, যেটা হয় যে এই যে ফায়ার ড্রিলটা যে একটা সিরিয়াস জিনিস, ফায়ার সার্ভিসকে 15 দিন আগে জানাতে হবে, তারপরে প্রয়োজনে ফায়ার সার্ভিসের প্রতিনিধি উপস্থিতি থাকলে ভালো, যদি না থাকে তারপরে যাতে ফায়ার ড্রিলটা প্রফেশনাল ভাবে হয়, এই জিনিসগুলো নাই। গার্মেন্টসে কিছু কিছু জায়গায় আছে, তাও যেটা হচ্ছে যে তাদের আবার ওই যে ওই সমস্যা, এই জিএম সাহেব বের হয় না, ম্যানেজার সাহেব বের হয় না, জুনিয়ররা ওই যারা আছে তারা দৌড় দিয়ে বের হয়ে যায়। সো এই যে জিনিসটা, এবং ফায়ার ড্রিলের নামে ফায়ার ইভ্যাকুয়েশন করা হয়। ফায়ার ইভ্যাকুয়েশন এবং ফায়ার ড্রিল যে দুটো আলাদা আলাদা জিনিস, এই দুটো জিনিস কি হয় যে আমাদের দেশে আমরা দেখি না, নাই বললেই চলে, আমাদের দেশে একদমই নাই। আপনারা যারা করেন আপনারা হয়তো বলবেন ভাই আমরা করি, আমরা অনেক ভালোভাবে করি, কিন্তু আমি জানি যে আসলে আপনারা কি করেন, কারণ শুধুমাত্র যেদিন অডিটর থাকে সেই দিন হয়তো বা কিছুটা সিরিয়াসনেস নিয়ে আপনারা করেন, কিন্তু বাস্তবিক অর্থে যেটা হয় ভাইয়া কি হয় তা আপনারা আমার থেকে খুব ভালো জানেন যে আপনারা কি কি করেন। তো এটা একটা বিষয়। আর একটা হচ্ছে গিয়ে যে এই যে অগ্নি যে মহড়া যেটা করেন আপনারা, সেটার জন্য আপনাদের একটা রেকর্ড বহি রাখতে হবে। দেখতে পাচ্ছেন এই যে রেকর্ড বহি, এই যে আপনার যেটা হচ্ছে যে ফায়ারের জন্য, ফায়ার ড্রিলের জন্য যে মহড়া, সেটা আপনাকে বাধ্যতামূলকভাবে সঠিকভাবে করতে হবে এবং সেটা রেকর্ড রাখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে প্রশিক্ষণ, এদের যে ট্রেনিং, এই ট্রেনিংটা আপনারা এখনো ফায়ার সার্ভিস থেকে 25% করে করান, 25% করে করান, এবং এটা পজিটিভ দিক। এটা করায়, এটা কারা করায়, শুধুমাত্র করায় হচ্ছে এটা ফ্যাক্টরিরা, কিন্তু কর্পোরেটরা এখনো করায় না। এবং আপনার যে ফায়ার সেফটি যে অফিসার যিনি আছেন, এই সেফটি অফিসার কি করবে যে প্রতি 6 মাস পর পর যেটা হয় যে 3টা যে আপনার দল আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে ফায়ার ইভ্যাকুয়েশন টিম, একটা হচ্ছে ফায়ার ফাইটার, একটা হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট এইডার, এদের ট্রেনিং গুলো কি করে প্রতি 6 মাস পরে পরে করানোর কথা আপনার সেফটি অফিসার। এই ট্রেনিং গুলো আপনারা তো করান না, আর সেফটি অফিসার নেন কোথা থেকে? মিলিটারি থেকে।
আপনাকে কে বলছে যে এক্স মিলিটারি আপনি ফায়ার অফিসার হিসাবে নিয়োগ দিতে পারবেন, ফায়ার সেফটি অফিসার বা সেফটি অফিসার হিসাবে নিয়োগ দিতে পারবেন? আপনি দিতে পারবেন হচ্ছে গিয়ে কাকে দিতে পারবেন, যে আপনি এই জিনিসটা যে বলছেন যে আমি দিচ্ছি নিয়োগ, দেখেন আপনাকে আমি দেখাই, এটা খুব সুন্দর করে কি করা আছে আইনে। আমাদের যেটা হচ্ছে যে ফায়ার যে রুলস হয়েছিল, সে ফায়ার রুলস এর ডেফিনেশনে বলে দেয়া আছে যে তার ডেফিনেটলি কি থাকতে হবে, ফায়ারের ট্রেনিং থাকতে হবে, 6 মাসের যে ফায়ার ম্যানেজারের যে ট্রেনিং আছে সেই ট্রেনিং থাকতে হবে, অথবা যেটা হচ্ছে তাকে এক্স ফায়ারম্যান হতে হবে। কিন্তু আল্লাহর রাস্তে আপনারা যে কাজগুলো করেন সেটা হচ্ছে গিয়ে স্যার আপনারা কেউই এই জিনিসগুলো কি করেন না। এই দেখেন ফায়ার সেফটি অফিসার, দেখেন এখানে তো এখন করে দেওয়া হয়েছে সেফটি অফিসার। এখানে কি বলেছে এই যে বিয়েতে, সেখানে বলেছে ফায়ার সেফটি অফিসার অর্থ অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন এবং উদ্ধার কার্যক্রমে অধিদপ্তর কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ কোনো কর্মকর্তা এবং অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবেন। তার মানে তাকে কি হইতে হবে, এক্স ফায়ারম্যান হতে হবে, অথবা তাকে কি হইতে হবে যে আপনার ফায়ার সার্ভিসের থেকে 6 মাসের কোর্স, অথবা ফায়ার সার্ভিসের কোনো স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে 6 মাসের কোর্স তাকে কি করতে হবে, ম্যান্ডেটরি করতে হবে ফায়ারের উপরে। করলেই আপনি কি করবেন যে বুঝতে পারবেন এই লোকটা কি করেছে, যে দিস গাই ইজ কোয়ালিফাইড ফর ফায়ার সেফটি। কিন্তু আল্লাহর নাম নিয়ে আসলে আপনাদের যা দেখা যায় সেটা হচ্ছে, আমি বাংলাদেশে ফায়ার সেফটির এখন যারা নিয়োগপ্রাপ্ত আছে তার 90 থেকে 95% লোকজন হচ্ছে কি, তারা বেসিক্যালি হচ্ছে এক্স মিলিটারি। কেমন, যেটা হয় তারা সেনাবাহিনীর হয়তো ইয়া ছিল, সার্জেন্ট টার্জেন্ট এইসব লেভেলের কোনো চাকরি করতো, রিটায়ার করেছে, চাকরি পায় না, তারা এখন এই নতুন ফায়ার সেফটি অফিসার হয়ে যাচ্ছে। রাতারাতি তারা ফায়ার সেফটি অফিসার, কেউ ফায়ার সেফটি অফিসার, যখন যেভাবে মনে যাচ্ছে সেইভাবে করে তারা নিয়োগপ্রাপ্ত হচ্ছে। কিন্তু এটা যে ফায়ার রুলসে বলা আছে, এখন আপনারা অনেকেই বলবেন ভাই ফায়ার রুলস তো বাতিল, এটাকে স্থগিত করা, কিন্তু ভাই এটা তো একটা স্ট্যান্ডার্ড। এই জিনিসটা একটা সময় কার্যকর ছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত সরকার পাস করেনি, কারণ পলিটিক্যাল ইস্যু আছে, এই জন্য সে করে নাই। কিন্তু এটা তো একটা স্ট্যান্ডার্ড যেটা দাঁড় করানো আছে, সেটা তো আপনি ফলো করতেই পারেন, আপনাকে তো কেউ মানা করেনি, তাই না? সো এটা আপনি করতে পারেন। আবার আরেকটা জিনিস আমরা ইদানিং শুনি, আমার কাছে প্রচুর পরিমাণে আসে এইসব জিনিসগুলো, তারা আসে হচ্ছে কি, ভাইয়া আমাদের ছাদ 100% খালি রাখতে হবে, এটা কোথায় বলা আছে? সবার কমন প্রশ্ন যে ভাইয়া ছাদ 100% খালি থাকবে, এটা কোথায় বলা আছে, আমাকে একটু বলতে পারেন? তো এরা আসলে সবাই কি করে আমাদের কাছে আসছে যে ভাইয়া ফায়ারের ছাদ খালি থাকতে হবে, এটা কোথায় বলা আছে? দেখেন ফায়ার যে লাইসেন্সটার যে ইয়েটা দেয়া আছে, যেটা হচ্ছে যে আপনার যে ফরম্যাটটা দেয়া আছে, সেই ফরম্যাটের মধ্যে খুব সুন্দর করে এখানে বলে দেয়া আছে যে আপনি যেটা করবেন যে ছাদ 100% কি থাকবে, যে খালি থাকবে। কেন ছাদ খালি থাকতে হবে? বিকজ আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার এখানে কি হতে পারে, যে হেলিকপ্টার ল্যান্ডিং হতে পারে, অথবা আপনার এখানে কি হতে পারে যে আপনার এখানে ইমার্জেন্সি একটা মানুষ হয়তো বা বাঁচার জন্য, অক্সিজেনের জন্য সে দৌড় দিয়ে ছাদে উঠতে পারে। কিন্তু আমরা ইদানিং দেখি যে কিছুদিন আগে আমার ফায়ারের ডিজির সঙ্গে দেখা হয়েছিল একটা মিটিং এ, তখন তাকে আমি বললাম, সে অনেক বড় বড় কথা বলতেছে, তো তখন আমি তাকে বললাম যে স্যার এই যে ছাদে আপনারা ক্যান্টিন করতে দেন এবং আপনারা ছাদে কি করেন যে সেখানে ফুলের গাছ লাগাচ্ছে, এবং এই যে লোড ক্যাপাসিটি অ্যাসেস না করে আপনারা যে এখানে ফুলের বাগান করতে দিচ্ছেন এবং এখানে পানির বিশাল বিশাল ফোয়ারা করছে এবং সেখানে আবার বাগান করার জন্য মাটি দিচ্ছে, সেইগুলো কোথায় পেয়েছেন আপনারা? আপনি তো অনেক কিছু বললেন, আমি শুনলাম, তাহলে এটা কেন করছেন? তখন উনি বললেন না এটা তো আমরা করতে পারবো, এটা করতে হয়। তখন আমি তাকে বললাম যে আপনার যে নিষিদ্ধ যে বিধিমালাটাকে আপনারা সবাই মিলে জোর করে চেপে ধরে কি করেছেন, বন্ধ করেছেন, সেটা দেখেন তো, যে এই যে আপনার যে লাইসেন্সের যে পাতা 2 এটাতে কি লেখা আছে। তখন ওনাকে আমি দেখালাম, এখানে দেখেন কোন মাল গুদাম বা কারখানার উপরে বা ছাদে পূর্ণ বা আংশিক দ্রব্যাদি তৈরির প্রস্তুত শুকানো অথবা অন্য কোনো প্রকারে ব্যবহার করা চলিবে না। তার মানে কি হচ্ছে যে আপনার গুদাম ঘর, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে ওয়্যার হাউস এবং কারখানা, এটার ছাদ কি থাকতে হবে, সম্পূর্ণ আপনি খালি রাখবেন, এটার উপরে কোনো স্থাপনা হবে না।
এটার উপরে কোনো প্রকার স্থাপনা চলবে না, তাহলে আপনারা কি করছেন, সেইগুলো করছেন। আবার আপনার যেটা হচ্ছে যে ওয়্যার হাউসের মধ্যে কি লাইটিং কানেকশন, লাইটিং কানেকশন কোথায় আছে এই জিনিস ভাই বলেন? যে গুদাম ঘরে আপনি কি করবেন, যে ওয়্যার হাউসের মধ্যে আপনি লাইটিং কানেকশন রাখবেন, ইলেকট্রিক কানেকশন রাখবেন, সেটার মধ্যে এসি রাখবেন। আমি কিছুদিন আগে একটা ফ্যাক্টরি ভিজিট করতে গিয়েছিলাম, বাংলাদেশে অনেক বড় একটা গ্রুপ অফ কোম্পানিজ এর, ওদের চালের মিল টিল সবকিছু বইয়া করে, সব জায়গায় গিয়ে দেখি কি যে গুদামের মধ্যে বিশাল বড় বড় গুদাম, তার মধ্যে হচ্ছে বিশাল বিশাল লাইট দেয়া, এবং তার মধ্যে এসি দিয়ে আবার এসির আউটডোরও হচ্ছে গিয়ে ইয়ের ভিতরে, গুদামের ভিতরে, বুঝতেছেন? মানে একটা কমপ্লিট ফায়ার নিয়ে প্যাক নিয়ে তারা বসে আছে ওখানে। সো এই জায়গাগুলোতে কি করে যে তারা দেখা যায় যে সব সময় এই কাজগুলো করে যাচ্ছে, হ্যাঁ। এবং এই ধরনের বিষয়গুলো ঘটে যাচ্ছে আমাদের এখানে, যে আমরা ছাদ ফাঁকা রাখি না, গুদামের মধ্যে লাইট, অথচ ফায়ার লাইসেন্স আছে তাদের, সবকিছুই সুন্দর করে, মানে ঘুষ দুর্নীতি কোথায় গেলে একটা দেশের এই অবস্থা হতে পারে সেটা এখন আপনারা বুঝতেই পারছেন। সো দেখেন, ফায়ার জিনিসটা আসলে সব থেকে বেশি ক্ষতিকারক জিনিস একটা ইন্ডাস্ট্রির জন্য, বা একটা কর্পোরেট বলেন বা আপনি ফ্যাক্টরি বলেন, যে জায়গায় বলেন, সব জায়গাতে হচ্ছে ফায়ারটা হচ্ছে সব থেকে মোস্ট ডেঞ্জারাস জিনিস, বিকজ ও কারো ল্যাঙ্গুয়েজ মানে না। এবং ফায়ারের ধর্ম হচ্ছে কি, ফায়ার কখনোই যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ফায়ার উপরের দিকে ঊর্ধ্বগামী হয়, ফায়ার কিন্তু কখনো নিম্নগামী হয় না, ঊর্ধ্বগামী হয়। এবং দেখা যায় যে আমাদের দেশে যারা এই যে ফায়ারের কানেকশন, যেটা হচ্ছে ফায়ার হাইড্রেন্ট বা যেটা হচ্ছে যে ফায়ার হোস যেগুলি থাকে, সেগুলোর যে কানেকশন, এই কানেকশন থেকে শুরু করে সব জায়গাতে হচ্ছে অনভিজ্ঞতা। যেমন ধরেন ফায়ার হাইড্রেন্টের যেটা হচ্ছে যে ওয়াটার ফাউন্টেন যেটা থাকে, সেই ফাউন্টেনের সঙ্গে যে কানেকশনটা দেয়া থাকে, সেখানে যে মোটরটা থাকে, এই মোটরটা আপনার মেইন স্পিড ব্রেকার, মেইন যে ফায়ার ব্রেকার আছে, সেই ব্রেকারের ভেতরে দেয়া, এটা যে এই ব্রেকারের বাহিরে হবে, সেই জিনিসটাও এখন পর্যন্ত আমাদের দেশের ইলেকট্রিশিয়ানদেরকে আমাদেরকে 10 বার বুঝাইতে হয় যে ভাই তুমি যেটা করবে, এই যে ফায়ার ব্রেকারটা যেখানে দিবে, যেখানে ইলেকট্রিক ব্রেকারটা দিবে, এই ব্রেকারের বাহিরে দিবে হচ্ছে তুমি কি হচ্ছে যে ফায়ার হোসের যে মোটর আছে, সেই মোটরের কানেকশন তুমি এইটার বাহিরে দিবে। সে কি করবে, বারবার ওইটার ভিতরে ঢুকাবে। ইলেকট্রিসিটি ব্রেকার যখন আমরা ফেলে দেই, তখন তো ইলেকট্রিসিটি নাই, যেটা বসুন্ধরার ক্ষেত্রে হয়েছিল। বসুন্ধরার অ্যাক্সিডেন্টের সবচেয়ে মেইন কারণ ছিল এটা, কি করেছে, মেইন সুইচ বিদ্যুতের অফ করে দিয়েছে, ফায়ার হোস যেটা আছে, ফায়ার হোস পাওয়ারের ওখানে হচ্ছে এখন মোটর চলে না, মোটর না চলে পানি কি দিয়ে উঠবে, ফু দিয়ে পানি উঠবে না। সো পরে যখন আমরা ইন্সপেকশন করলাম, তখন গিয়ে দেখি যে কি হয়েছে, যে এটার ভিতরে ভিতরে যেটা হচ্ছে ব্রেকারের ভিতরে দেয়া, ব্রেকারের বাহিরে যেটা থাকবে, এই জিনিস পরে বসুন্ধরা একজন ডিরেক্টর সাহেব বলতেছেন যে স্যার এটা ভুল হয়ে গেছে। এবার সেই ভদ্রলোক খুশান্ত মেজর জেনারেল অথবা ব্রিগেডিয়ার জেনারেল লেভেলের একজন লোক, হ্যাঁ, এবং সে বলছে স্যার এটা ভুল হয়ে গেছে। তখন দেখলাম যে ওদের যে ওনার, সে তার মুখের দিকে তাকায় আছে, তুমি এতদিন কি করলে? তাহলে বুঝতে পারছেন সিচুয়েশন গুলো হচ্ছে এরকমের। সো এই যে জিনিসগুলো, এগুলো কমন জিনিস, কমন ফিচার্স, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে চোখ রাখতে হবে, বুঝতে পেরেছেন? আমি জাস্ট গল্পের ছলে ছলে আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি। এটা গেল একটা বিষয়। এবার আসেন ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট রেজিস্টার। ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের যে রেজিস্টার, এটা আসলে আমরা দেখি যেটা হয় যে ভাই সত্যি কথা বলি যে কি গিয়ে দেখি, আমরা যেখানে অডিট করতে যাই সেখানে গিয়ে আমরা প্রায় দেখি যে জিনিসটা, আচ্ছা একটু আগে বলছে আর্দ্রতা রেজিস্টার, এই যে আর্দ্রতা রেজিস্টার কিন্তু 21 নম্বরটা দেখে নিন। যেটা হয় যে ফায়ার রেজিস্টারের ফায়ার এক্সটিংগুইশারের ক্ষেত্রে যেটা দেখি খুবই মানে দুঃখজনক জিনিস, যে জিনিসগুলো আমরা দেখি গিয়ে, প্রথমত দেখি যে পর্যাপ্ত পরিমাণে ফায়ার এক্সটিংগুইশার নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি এক্সটিংগুইশার থাকে, এর অধিকাংশই কি হয়েছে যে আমরা বলি না লাল বাতি যে মানে জ্বলে গেছে, মানে হচ্ছে গিয়ে যে এটার যে প্রেসার, সে প্রেসারটা সুন্দর করে ডিপ ডাউন হয়ে গেছে, এটা নাই, কারেক্ট পয়েন্টে নাই। এবং দেখবেন যে সেখানে গেলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কার্ডে আপডেট ডেট, একদম রিসেন্ট ডেট। ধরেন আমি যেদিন অডিট করতে গেলাম তার আগের দিনের রিসেন্ট ডেট, বোঝাই যাচ্ছে ও তাড়াহুড়া করে কি করছে যে 5 মাসেরটা একবারে লিখেছে। এবং গিয়ে দেখি কি আমরা যে ফায়ার এক্সটিংগুইশারের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটার ভ্যালিডিটি শেষ, অর্থাৎ এটার প্রেসার নেই, এটা দিয়ে কিচ্ছু হবে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখি যে ফায়ার এক্সটিংগুইশারের বসানোর যে জায়গাটা বলা আছে যে ওইটার তলদেশ থেকে 1 মিটার গ্যাপ রাখতে হবে। আমার হচ্ছে তলদেশ থেকে 1 মিটার গ্যাপ রাখতে হবে। এই 1 মিটার গ্যাপ আর পাওয়া যায় না।
বুঝতে পারছেন? অর্থাৎ সবচাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে 1 মিটার গ্যাপ আর এখানে পাওয়া যায় না। এটা দেখা যায় যে আপনি হয়তো পাবেন 20 মিটার 25 মিটার এরকম আর পাওয়া যায়। তখন ওনাকে যখন জিজ্ঞেস করি যে ভাইয়া জি ব্রেকারের একটা ছবি দেখানো যাবে? আচ্ছা দেখি, আমি একটা দেখি, একটু ইলেকট্রিসিটি ব্রেকারের ছবি আপনাকে দেখাচ্ছি। দাঁড়ান, আমার বাসায় তো আছে ব্রেকারের ছবি। আচ্ছা দাঁড়ান, আমি দেখি অনলাইন থেকে খুঁজে বের করে দেখাচ্ছি। জি, যিনি ইয়ে করেছেন। ইনফ্যাক্ট একটা কোশ্চেন করি স্যার। জি বলেন ভাইয়া, ইলেকট্রিকের যে লাইনটা দিলেন, ওটা কি মেইন ব্রেকার, যেটা মেইন ব্রেকারের ইনপুট থেকে এটা যেটা আমার ট্রান্সফরমার হয়ে আসবে ওখানে কানেকশন করব? আমি বুঝি না ভাই, আরেকবার একটু বলেন তো। মানে আপনি যে পাম্পের যে কানেকশন বললেন, যে ইলেকট্রিক্যাল যে মোটরের যে কানেকশনটা, যে আমার বিল্ডিং এর যে মেইন ব্রেকারটা থাকবে, ওই মেইন ব্রেকারের ইনপুটের যে কানেকশনটা আসতেছে ট্রান্সফরমার হয়ে, বাট ওখান থেকে শুরু করবো আমার কানেকশনটা দেওয়া। আচ্ছা আমি আপনাকে বলি ভাইয়া, মিটার থেকে ব্রেকার একটা দূরত্ব আছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আপনি তো লাইন সবসময় কি মিটার থেকে টানেন না? মিটার থেকেই তো ব্রেকারে নেন, তাই না? হ্যাঁ। এই মিটার এবং ব্রেকারের মাঝখানে একটা জায়গা তৈরি করবেন এবং ওখানে থাকবে আপনার ইয়ের কানেকশনটা, যেটা হচ্ছে মোটরের কানেকশন। আচ্ছা ঠিক আছে ভাই, ক্লিয়ার ভাই, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, যিনি ব্রেকারের ছবি দেখতে চেয়েছিলেন ভাই, এটা তো দিল হয় না যে ইলেকট্রিক্যাল হাইড্রেন্ট পাম্পের যদি ইস্যুস থাকে তাহলে তো ডিজেল পাম্প দিয়েও তো আমার হচ্ছে এক্সটিংগুইশ করা যাচ্ছে। ডিজেল পাম্প, হ্যাঁ ডিজেল পাম্প দিতে পারেন, কিন্তু এখন যেটা হচ্ছে ভাইয়া সব জায়গায় তো আপনি ডিজেল পাম্প পাবেন। এখন ডিজেলে আবার আরেক সমস্যা আছে ভাইয়া। ডিজেল অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে লম্বা সময় ধরে ওটা ইয়া করে রাখে, দিয়ে রাখে। এবং আমি যে বিল্ডিং এ থাকি এই স্বপ্ননগরে, এখানে দেখলাম ডিজেল পাম্প, এবং ডিজেল পাম্পে যেটা আমি সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজ ভাই আমি দেখলাম সেটা হচ্ছে ডিজেল পাম্পে ওটা রক্ষণাবেক্ষণ না করলে কি হয় যে ওটা যখন স্টার্ট করতে যায় তখন স্টার্ট হয় না। এবং যেটা হচ্ছে যে আমাদের এই বিল্ডিং এ ওই দিন আমি কমিটিকে বললাম, আমাদের আমি যে বিল্ডিং এ থাকি এটা 14 তলা। সো এই বিল্ডিং আমি মালিককে বললাম, কমিটিকে বললাম যে ভাইয়া এটা একটু টেস্ট করেন। তো এটা হচ্ছে কি ভাইয়া, ওই আমাদের আছে না যে গাড়ি স্টার্ট করার যে পদ্ধতি, ওই পদ্ধতিতে এটা চালু করা যায়। তা আমরা কি করলাম, প্রেস করে ধরে আসি, মেশিন কোনো আওয়াজ করে না, কোনো স্পার্ক করে না, কিচ্ছু করে না, সব একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। পরে ওদের লোক ডেকে না আসা হয়েছে, নিয়ে আসে তারপর দেখা যাচ্ছে যে ডিজেলের সঙ্গে যে ইঞ্জিনের যে পাইপটা ভাইয়া যেখান দিয়ে ওটা যাবে নিচের দিকে তেলটা, ওই জায়গায় ময়লা জমে আছে। তো পরে ওটা খুলে ময়লাটা যখন সরিয়ে দিল, চাপ দিল, সঙ্গে সঙ্গে এটা স্টার্ট হইলো। তার মানে যেটা হচ্ছে এখানে একটা প্রবলেম আছে। সো যেটা হচ্ছে আমি ইলেকট্রিকের ক্ষেত্রে বললাম যে আপনি ডিজেল দিতে পারেন, এটা আমার কোনো সমস্যা নাই। কিন্তু ইলেকট্রিসিটি যদি হয় তাহলে আপনাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা ব্রেকারের বাইরে হইতে হবে, বাহির সাইডে হতে হবে। কখনোই ব্রেকারের ভিতরের সাইডে কখনোই আপনার ইলেকট্রিক কানেকশন থাকা যাবে না, ওই মোটরের যে ইলেকট্রিক কানেকশন সেটা থাকা যাবে না। ক্লিয়ার? জি, যিনি দেখতে চেয়েছিলেন এই দেখেন ছবি, ব্রেকারের ছবি দেখা যাচ্ছে। জি বলেন স্যার। যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলো শেড মানে বহুতলা ভবন, এই ক্ষেত্রে দেখা এক্সটিংগুইশারের যে ব্যাপারটা 1 মিটার উপরে থাকবে, ওয়াল ব্যাগই তো দেওয়া থাকে 1 মিটার, কিন্তু যখন আমরা দিতে সেখানে ওয়াল দেন, পিলারে থাকলে পিলারে দেই, বাকিগুলো কি করে আমরা স্ট্যান্ডে করে, স্ট্যান্ডে তো আর 1 মিটারে দেওয়া যায় না, নিচেই দেখা গেল একটা বক্সে করে দেওয়া হয়। এটা কি ভাই আসলে আপনি যে শ্রম বিধিমালা দেখেন, শ্রম বিধিমালাতে এটা বেআইনি, শ্রম বিধিমালা অনুযায়ী যেটা হচ্ছে এটা বেআইনি, কারণ ওটা বলাই আছে যেটা তলদেশ থেকে কি হইতে হবে, যে 1 মিটার উচ্চতা এটা হতে হবে। বুঝতে পেরেছেন? সো সেক্ষেত্রে আপনি যদি স্ট্যান্ডও দিয়ে থাকেন, শুধুমাত্র আমরা একটার ক্ষেত্রে কনসিডার করি, এটা কোনটা জানেন? যেটা হচ্ছে যে যেটা আমাদের ট্রলিতে করে পুল করতে হয়, লম্বা যেগুলো আছে না বড়গুলো, এই বড়গুলো শুধুমাত্র আমরা। এখানে আরেকটা কোশ্চেন আছে ভাই, সেটা হচ্ছে অনেক ফ্যাক্টরিতে আপনি ওই যে কাঠের বক্স তৈরি করে ওই বক্সের মধ্যে ফ্লোরে মানে রাখে। জি, এটা তো ভাইয়া আমি আপনাকে তো কমপ্লায়েন্স মানেই হচ্ছে কি আইনে কি আছে সেটা দেখতে বলা হয়েছে, তাই না? এখন ও যে এটা রাখছে, এটার আইনগত ভিত্তি কি সেটা একটু বলেন আমাকে। এই কাজটা করছে, এবং আমি আপনাকে বলি অনেক বাইং অফিসে গেলে আমরা দেখি যে একটা অডিটর বলছিল যে এত উপরে রাখলে CO2 এত ভারী, এটা একটা মেয়ে মানুষ যদি থাকে কিভাবে এটা সে নিচে অপারেট করবে। এখন এই যে আপনার কথা বলছি না, যে কখনোই নিজের মন্তব্য দিয়ে কখনোই কমপ্লায়েন্স এস্টাবলিশ করা যায় না স্যার, এই কথাটা সবসময় মনে রাখবেন। যে ব্যক্তি আপনাকে নিজের মতামত দিয়ে কমপ্লায়েন্স এস্টাবলিশ করতে যাবে,
তার আসলে একটু সতর্ক হবে, বা তাকে আসলে বুঝতে হবে যে আমি আসলে কি বলছি। আইনের বাহিরে গিয়ে যখনই আপনি কোনো কথা বলবেন, তার মানে বুঝতে হবে যে আপনাকে আসলে সিচুয়েশনটা আপনি অ্যাসেস না করেই আপনি একটা কথা বলছেন। এখন একটা সমস্যাটা আমি সেটাও বলে দিই, অডিটরদেরও যে সমস্যা সেটা তো বিভিন্ন ধরনের সমস্যা বহুমুখী। কারণ অডিটর যিনি অডিট করতে আসে, সে হয় কি যে তার বসের সঙ্গে কিছুদিন ঘোরার পরে ধরেন যে ওই বাচ্চাটা, ম্যাক্সিমামে আমরা দেখি যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কিংবা ধরেন যে বুয়েট এইসব জায়গা থেকে মেধাবী ছেলেগুলোকেই নেওয়া হয়। কিন্তু সমস্যাটা হয়ে গেছে, এই বাচ্চাগুলোকে নেওয়া হয় কিন্তু এই বাচ্চাগুলোকে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং দেওয়ার সময়টা পায় না। কারণ সব একটা লোককে যদি একটা জায়গায় অডিটে পাঠানো হয়, তো ওই বাচ্চাটাকে যদি আপনি ধরেন 5 দিনের লিডার ট্রেনিং কোর্স করে তারপরে যদি ওকে মাঠে পাঠিয়ে দেন, তাহলে ওই বাচ্চাটা কিন্তু ফাংশন করবে না প্রপারলি। এটা কিন্তু আমাকে বুঝতে হবে। সো এই জিনিসটাই আসলে বেসিক্যালি একটু ঘাটতি আমাদের মনে হয় আছে। এবং আমার কাছে যেটা মনে হয়, আমি প্রায় এরকমের দেখি, যেমন ধরেন একটা ছেলে আমাকে ওই দিন বলতেছিল, বলে স্যার আমাদের এখানে একটা অডিটর আসছে, তো অডিটর এসে আমাদেরকে জিজ্ঞাসা করে ওই টেক্সটাইলের যে মেশিন গুলো আছে না, ওগুলো তো সবসময় রিভলভ করে, মানে স্পিনিং করে। তো স্পিনিং করতেছে, তো এখন কি করছে, ওই ছেলেটা জিজ্ঞেস করতেছে যে ভাই কমপ্লায়েন্স ম্যানেজারকে জিজ্ঞেস করছে এটা এত জোরে ঘুরে কেন। তো ও যখন ওকে এই প্রশ্ন করেছে, তখন ও বুঝতে পারছে যে ওর এই জায়গায় অডিট করার অভিজ্ঞতা নেই। যেহেতু অডিট করার অভিজ্ঞতা নেই, তাহলে ওকে একটু কি করা যায়, যে ঘোরানো যায়। তখন ওকে ইচ্ছা মতো যা যা আছে, মানে ওলট পালট যত ধরনের বোঝানো যায়, সে সবকিছুই তাকে বুঝিয়েছে। বোঝানোর পরে তারপরে যেটা হচ্ছে যে ওই ছেলে এমন সব রিপোর্ট দিয়ে গেছে, পরবর্তীতে যেটা হয় যে ওই ফার্মকে আবার রিঅডিট করতে হয়েছে এই ইয়েটাকে, যেটা হচ্ছে ফ্যাক্টরিটাকে। সো এখন সিচুয়েশনটা হচ্ছে এটা, যে আপনি যদি আমি যদি ধরেন ব্যক্তিগত মতামত দিয়ে ফেলি আপনাকে, এটা আসলে এটা জাস্টিফাইড না। এবং আমি মনে করি না এটা কখনোই একজন ভালো অডিটরের যে কোয়ালিটি, আমরা যখন এসএ 8000 করেছি বা কিউএমএস সিএমএস ওশাস যখন করেছি লিড অডিটিং কোর্স, তখন আমাদেরকে প্রথমেই বলে দিচ্ছে যে আপনি যদি একজন ভালো অডিটর হতে চান, তাহলে আপনার একটা প্রি রিকুইজিট হচ্ছে গিয়ে আপনার নলেজ। এই নলেজটা আসলে তখন কি হয় না, যে 100% এনশিওর্ড হয় না। এনশিওর্ড না হওয়ার জন্য আসলে এই ধরনের উনি হয়তো বা নিজের মতামত দিতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা আসলে খুব বেশি বুদ্ধিমানের কাজ আর কি। আচ্ছা, এরপরে যে জিনিসটা বলছিলাম, আচ্ছা এই জন্য আমি আপনাকে বলবো যে স্যার দয়া করে এইভাবে করে আপনাকে বলে না যে ইয়ের মধ্যে রাখবেন, কি বলে যে কি বললেন যে কাঠের বক্সের মধ্যে। স্যার এটা আসলে কোনো আইনগত ভিত্তি নাই, বা আপনাকে কেউ এই ধরনের বিষয় কোনো রেফারেন্স আইনে আসলে কেউ দেখাতে পারবে না। সো যেহেতু কেউ দেখাতে পারবে না, অতএব আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওনাদের কোনো কথাই আপনি শুনবেন না। আপনাকে যেটা হচ্ছে শ্রম বিধিমালায় যেভাবে বলা আছে 1 মিটার, সেই 1 মিটার উচ্চতায় আপনি এটা রাখার চেষ্টা করবেন। ক্লিয়ার? আমি বিষয়টা বোঝাতে পারলাম কিনা বলেন। স্যার একটু কথা বলি যে 1 মিটার যে উচ্চতা, সেটা কি ফায়ার এক্সটিংগুইশারের নিচে থাকবে? তলদেশ থেকে, মানে একটা ফায়ার এক্সটিংগুইশারের নিচে 1 মিটার দূরত্বটা আপনি বজায় রাখবেন 100%। ফায়ার এক্সটিংগুইশারের তলদেশ থেকে 1 মিটার নিচে থাকবে ফ্লোর। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? জি, দেখেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার যেগুলো আছে, তো এইটার কি নির্দিষ্ট করে এবিসি পাউডার, CO2 গ্যাস এবং হচ্ছে ফোম, এর কি নির্দিষ্ট করে মেয়াদ আছে? সব থেকে ভালো জিনিস কি ভাইয়া বলেন তো? আপনারা যারা কমপ্লায়েন্সে কাজ করেন ইতিমধ্যে, সবচেয়ে ভালো জায়গা হচ্ছে গিয়ে ভাইয়া, আমি আপনাকে বলে দেই, এটা হচ্ছে আপনার ফায়ার সেফটি প্ল্যান করেন না এখন? ফায়ার লাইসেন্সের সঙ্গে ফায়ার সেফটি প্ল্যান করতে হয় ভাইয়া। জি জি, জানেন এটা ভাইয়া? আপনি জানেন কিনা আমি জানি না। জানি ভাইয়া, জানি। ফায়ার সেফটি প্ল্যান করতে হয় আপনাকে, ঠিক আছে? এই ফায়ার সেফটি প্ল্যানে আপনি কি করবেন, ওইটার মধ্যে খুব সুন্দর করে আপনার রিকোয়ারমেন্ট বলা থাকে যে কতগুলো লাগবে, কি লাগবে, সেটা সম্পূর্ণটা ফায়ার সেফটি প্ল্যানে সুন্দর করে বলা থাকবে। ওটা আসলে কোনো কার্যকারিতা নেই। বুঝিনি ভাইয়া কোনটা? 1:4 রেশিওতে আপনার যে এবিসি এবং হচ্ছে CO2 ইনস্টলেশন যেটা করে, 80টা থাকলে 20টা CO2। হ্যাঁ,
এই রেশিওটা মেইনটেইন করবে। মানে 80টা লাইসেন্সটা দেয় এখানে দ্বিতীয় যে পেজটা থাকে এটা আসলে কোনো একজন ভাইয়া আপনারা অনেকে কথা বলছেন, একজন কথা বলেন। প্রথম বিষয়টা আসেন যে ভাই প্রশ্নটা করেছিলেন যে আমাদের এখানে কয়টা কি লাগবে ফায়ার এক্সটিংগুইশার, সেটা আমরা কোথায় পাবো, তাই না? আপনার জন্য একদম পারফেক্ট উত্তর হচ্ছে কোনটা ভাইয়া? আপনাকে বাধ্যতামূলকভাবে যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের আপনার প্রতিষ্ঠানে যে অর্গানাইজেশনটার ফায়ার প্ল্যান যেটা আছে, সেই ফায়ার প্ল্যানের মধ্যে আপনি দেখবেন খুব সম্ভবত 23 বা 24 নম্বরে দেখবেন যে ওরা আপনাকে একটা লিখে দিয়েছে খুব সুন্দর করে যে আপনার যে ফ্লোর রেশিও যেটা আছে, ফ্লোর রেশিও ধরে ও আপনাকে সুন্দর করে বলে দিবে যে কয়টা লাগবে। এবং ওইটাই কিন্তু ফায়ার সার্ভিস কি করে, অনেক সময় যদি এটা নিয়ে কোনো ডিসপিউট তৈরি হয়, ফায়ার সার্ভিস বলে যে আপনার ফায়ার সেফটি প্ল্যান দেন, এবং ফায়ার সেফটি প্ল্যান ওই অনুযায়ী দেখে তারপর এটা ফিক্স করা হয় বা ঠিক করা হয়। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা বলেন? ক্লিয়ার ভাইয়া? যিনি আনসার পেয়েছেন কিনা? এরপরে যদি হ্যাঁ বলুন। জি ভাই বুঝাইতে পারছেন, কিন্তু এখানে আমার একটা অবজারভেশন ছিল এরকম। হ্যাঁ হ্যাঁ জি, এটা ভাইয়া এটা আগে ছিল 550, ঠিক আছে? এখন যেটা হচ্ছে যে এটা এক এক জায়গায় এক এক রকমের, কিন্তু আপনি যদি আমাকে অথেন্টিক বলেন যে ভাইয়া আপনি কোনটাকে অথেন্টিক বলবেন, আমি আপনাকে সোজা একটা জায়গা দেখিয়ে দিব, সেটা হচ্ছে ফায়ার সেফটি প্ল্যান। ভাইয়া আমি আপনাকে বিষয়টা বুঝাতে পারলাম কিনা বলেন? ক্লিয়ার ভাইয়া? জি ক্লিয়ার। আপনার জন্য ভাই এখন যেটা করা হয়েছে ইন্ডাস্ট্রির জন্য, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য ফায়ার সেফটি প্ল্যান এখন বাধ্যতামূলক। এখন ফায়ার সার্ভিস যেটা হয়, যদি আপনি ঘুষ না দেন তাহলে যেটা হচ্ছে যে ওরা আপনাকে ফায়ার সেফটি প্ল্যান ছাড়া আপনাকে কোনো লাইসেন্স দিবে না। এটা হচ্ছে ফায়ার সার্ভিসের বর্তমান অবস্থান। মানে আমি এখন একটা কাজ করতেছি, ভাই আপনি 100% সত্য কথাই বলছেন। জি আমি এখন একটা কাজ ভাইয়া বলেন। এই যে ভাই আছে তো, দেখেন ভাই আপনার যে নাই তা কিন্তু না, এই দেখেন আমি আপনাকে দেখাই। আপনি বলতেছেন না যে ফায়ার সেফটি প্ল্যান যে আপনার লাগবে না, সেটাই দেখেন অগ্নি নির্বাপনী পরিকল্পনা প্রস্তুত করিবেন। এই যে এখানে খুব সুন্দর করে বলে দেয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক প্রতিষ্ঠান বা কারখানার আগুন লাগিলে যে ব্যবস্থা গ্রহণ করিতে হইবে এবং অগ্নি নির্বাপন বিধিমালার, এই দেখেন অগ্নি নির্বাপক বিধিমালার যথাযথ কার্যকরীকরণের জন্য একটি বিস্তারিত অগ্নি নির্বাপনী পরিকল্পনা প্রস্তুত করিতে হইবে। এটা তো আমাদের ভাইয়া শ্রম বিধিমালায় 2015 সাল থেকেই আছে ভাইয়া, কিন্তু এইটা ফায়ার সার্ভিস রিসেন্টলি বাধ্যতামূলক করেছে ভাইয়া। এবং ফায়ার সার্ভিস কিন্তু 60 থেকে 70 হাজার টাকা নেয় যাদের না থাকে, ফায়ার সেফটি প্ল্যান না থাকে, তাদের যেটা হচ্ছে করার জন্য কি বলে ভাইয়া যে লাইসেন্স রিনিউয়াল ফায়ার লাইসেন্স রিনিউয়াল করার জন্য। আমি গত মাসে বাংলাদেশে একটা মানে কোম্পানিটা করেছি, ওরা আমাকে বলছে ভাই আপনার তো 80,000 টাকা দিতে হবে ঘুষ। পরে বললাম কেন? পরে বললো যে ভাইয়া এটা তো আপনার জন্য এটা ম্যান্ডেটরি। আমি জানি আগে থেকে যেটা ম্যান্ডেটরি করেছে ওরা। তো পরে যখন বললাম যে ভাই একটু কম রাখো রাখো, পরে লাস্টে ওরা আমার কাছে 50,000 টাকা রাখছে। হ্যাঁ, এবং তখন এই যে আপনার মতো কিন্তু আমি এভাবে করেছিলাম যে কি ব্যাপার এইটা যে করলো বাধ্যতামূলক করলো, কোথায় বলা আছে? তখন যেটা হচ্ছে আমি এসে এই যে এখানে পেয়েছি 13তে দেখেন বলা আছে যে ফায়ার সেফটি প্ল্যান বাধ্যতামূলক করা হয়েছে। এটাই কিন্তু বলে নাই যে আপনার উচ্চতা এতটুকু হইতে হবে। একজন আমাকে বলতেছিল ওই দিন শুনতেছিলাম আমি, বলে ভাই এটা 23 মিটার না হইলে তো এটা লাগবে না, আমাদের ফায়ার সেফটি প্ল্যান লাগবে। তখন ওনাকে বের করে 13 নম্বর দেখালাম যে এই ভাই দেখেন এই যে 13 নম্বর একটু দেওয়া আছে। আর একটু আগে ওই যে জলাধার রাখতে হবে, এই দেখেন পানির জলাধার রাখতে হবে 5,000 লিটারের। এই দেখেন এই 5,000 লিটার পানি শেষ হইতে আপনার সর্বোচ্চ 3 মিনিট লাগবে যদি ফায়ার হোসে যদি কখনো হয় যেটা হচ্ছে পানি পুশ করা হয়। এই যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে না, ও 2 থেকে 3 মিনিটের মধ্যে এই 5,000 লিটার পানি টেনে উঠে ফেলবে। বুঝতে পারছেন? 2 মিনিট 3 মিনিটের বেশি লাগবে না। এখন ধরেন আমি তো এগুলো জানি বুঝি বলে হয় কি যে আমার সামনে যখন কেউ কথা বলে তখন আমি চুপচাপ শুনি ওনারা কি বলেন। যেমন ধরেন ফায়ার সার্ভিসের যে নতুন একজন ডিজি আসছে, ওই ডিজি সাহেব ওই দিন বলতেছিল মানে সে প্রচুর জিনিসপত্র ঝাড়তেছে। হ্যাঁ, উনি আসছে মিলিটারি থেকে, একজন ব্রিগেডিয়ার জেনারেল।
সো উনি এসে তো প্রচুর আর্মির জিনিসপত্র বলছে, উনি খুব সুইট করে খুব স্টাইল করে ইংলিশ বলতেছে, আর ওই জায়গায় তো সব ধরনের সরকারি আমলারা বসা, এদের ইংলিশের অবস্থা খুবই ভয়াবহ। সো উনি তো বলতেছে, আমি তো শুনতেছি আর ওনার কথাই। পরে যখন আমি ওনাকে বললাম যে স্যার এই যে রেফারেন্স এই জিনিসগুলো আপনি বলছেন এগুলো সবগুলো দেখেন, সবগুলো রং। এবং তখন পরে আবার উনি যখন সাইড লাইনে নাস্তা দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য, তখন উনি কি করেছে, তখন উনি আমার কাছে আসছে, বলে আপনি তো এই জিনিসগুলো, আমি তো আসলে নতুন আসছি, আই এম নট aware about this stuff, and I said that you are not aware, I understand that, and that's why you have made this mistake, and I have just tried to figure out that যে আপনি যে জিনিসগুলো এখানে বলার চেষ্টা করছেন সেগুলো সঠিক না। এইরকম হচ্ছে গিয়ে জিনিসগুলো ঘটছে আমাদের মাঝখানে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই কি হয় যে ভাইয়া অ্যাওয়ার না, যে আমাদের আইনের সাথে ততটুকু সম্বন্ধে আমরা অ্যাওয়ার না। বুঝতে পেরেছেন? জি, আনসার পেয়েছেন কিনা? যে ভাইয়া বলেছিলেন যে স্পেসিফিক কোথাও আছে কিনা। ভাই আমি আপনাকে একটা ঘটনা বলি। আমি আসলে যেটা হয় 2020 সালের পর থেকে আমি আসলে সরকারের সঙ্গে একদম কাজ পার্মানেন্ট ভাবে বন্ধ করেছি। সরকারের সঙ্গে কাজ করা পার্মানেন্ট ভাবে কেন করেছি ভাইয়া, সেটা আমি বলি। আমি আমি মূলত যেটা একটা সময় আমার খুব আগ্রহ ছিল যে একটা চেঞ্জ আসবে, আমরা ওই চেঞ্জটাতে আমরা ভালো কিছু পাবো, এরকমের বিষয় ভাইয়া। কিন্তু যেটা হয় যে ভাইয়া, যখন আমি বুঝতে পারলাম এগুলো সব আই ওয়াশ, এরপর থেকে আমি আসলে কাজ করা সরকারের সঙ্গে বন্ধ কেন করেছি সেটা আমি আপনাকে বলি। কারণ হচ্ছে গিয়ে এই যে বর্তমান যে সিচুয়েশন আছে বা লাস্ট গভর্নমেন্ট যেটা ছিল, এরা আসলে ভাইয়া বিবেচনা করতে আসলে আমি বলে শেষ করতে পারবো না আপনাকে। তো এবং এই যে ফায়ার বিধিমালাটাকে সাসপেন্ড করা, এটা কার্যকারিতা স্টপ করা, এবং এই ধরনের কাজগুলো দেখেন প্রতিনিয়তই আসলে এই জিনিসগুলো হয়েছে। বুঝতে পারছেন? এটা যে হয় না যে তা কিন্তু না, হয়েছে, এবং এটা মোটামুটি কনস্ট্যান্টলি হয়েই আসতেছে ভাইয়া। এবং আমি আপনাকে একটা জিনিস বলি যে এইগুলো যতক্ষণ না পর্যন্ত প্রফেশনালদের দিয়ে কাজ না করাবে ভাইয়া, এই জিনিসগুলো ভাইয়া ঠিক হবে না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো আমি তো ভাইয়া বেসিক্যালি ছোট মানুষ, আমি আসলে মানুষকে শেখাই ছোট ছোট জিনিসগুলো, আমি যতটুকু পারি আমার মতো করে শেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যা শিখে নেন ব্যক্তিগতভাবে আশা করবেন। যদি প্রশ্নটা করতেন, কন্টিনিউ করতেন। হ্যাঁ ভাইয়া, আমি কোশ্চেনটা আমি করব ভাইয়া কোশ্চেনটা। জি 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 করেন, আইয়া ভাই আচ্ছা করেন। যেটা হচ্ছে হ্যালো, কিবরিয়া, হ্যাঁ কিবরিয়া বলছিলাম ভাইয়া। জি ভাই বলেন, আপনি প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি একটা জিনিস রিকনফার্ম জি করার ভাই জন্য বলেন। ওয়াটার রিজার্ভার আপনি যেটা মানে হচ্ছে যে মানে আচ্ছা ওয়াটার রিজার্ভার যেটা 5000 লিটার আছে, হ্যাঁ ওয়াটার রিজার্ভার যেটা 5000 লিটার আছে, এখন একটা 1000 জিপিএম এর যদি পাম্প হয়, হ্যাঁ এখন তখন তো দেখা যাবে যে ভাইয়া এটা তো হচ্ছে যে আমার তো মনে হয় লতে কত আছে 65 মিনিটের জন্য না এটা ভাইয়া, যে 65 মিনিটে এই পাম্পটা চলতে পারবে। 65 মিনিট, হ্যাঁ 65 মিনিট, জি বলেন। তাহলে 65 মিনিট হলে তো প্রায় 2.5 লাখ লিটার লাগবে, তাহলে আমাদের লতে কেন 5000 লিটার বলছে ভাই? এখন এটা হচ্ছে গিয়ে যে আমি তো আপনাকে বললাম যে সরকার যখন কোনো কিছু ম্যানিপুলেট করতে চায়, যিনি আপনার গার্ডিয়ান, যিনি তিনি যদি কোনো কিছু ম্যানিপুলেট করতে চায়, আসলে ভাই এটা আমরা তখন এটা কোনোভাবে ঠিক করতে পারি না। এটা আসলে আমাদের তখন বাধ্য হয়ে মেনে নিতে হয় ভাই, আর কিছু না। আচ্ছা ভাইয়া, আর আরেকটা এটার সাথে একটা রিলেভেন্ট কোশ্চেন, এটা হচ্ছে যে আপনি এটা জানেন ভাইয়া, এটার সাথে একটা রিলেভেন্ট কোশ্চেন, যে এটা আপনি জানেন যে অনেক সময় হচ্ছে যে আমাদের লেবার ল, হ্যাঁ লেবার লর সাথে হচ্ছে যে ফায়ার সেফটি অ্যাক্ট প্লাস হচ্ছে বিএনবিসি, এই তিনটার মাঝখানে যদি কন্ট্রাডিক্ট করে, আমরা সেফটির জন্য কোনটাকে প্রায়োরিটি বেশি দেব? সেফটির জন্য লেটেস্ট চাইনা থাকে সেটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে নিয়ম। কিন্তু আমাদের তো মাদার ল হচ্ছে সোশ্যাল কমপ্লায়েন্সের মাদার ল হচ্ছে কনস্টিটিউশন। জি ভাই, শুনতে পাচ্ছেন? নোটিফিকেশন দেয়া আপনারা যারা কোয়েশ্চেন করবেন তারা থেকে দিতে পারেন। বলেন, দেখেন আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে?
কিনা? কমল ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মানে ভেঙে ভেঙে আসতেছে, কথাটা পরিষ্কার শুনছি না। আপনার কথাটা ক্লিয়ার না। আমার কথা পরিষ্কার ভাবে আসছে না? এখন কি শুনতে পাচ্ছেন আপনারা পরিষ্কার ভাবে আমাকে? এখন শুনতে পাচ্ছি। জি জি জি। আচ্ছা ভাই, আমি বলেছি যে আমি আজকে নতুন কোনো স্লাইড পড়াবো না। সো আপনারা যারা প্রশ্ন করতে চাচ্ছেন তারা প্রশ্ন করেন। জি এই যে 65 মিনিট যেটা বললেন, ওই যে কবির ভাইয়া যেটা বললেন, যে ওটা মানে রেফারেন্সটা একটু বলবেন ভাইয়া? ওটা বিএনবিসি ভাইয়া রেফারেন্স। বিএনবিসি। নমস্কার। জি জি ভাইয়া। স্যার কাইন্ডলি ফায়ারের বিধিমালাটা এনএফটিতে আলাদা আলাদা ফায়ারের বিধিমালাটা দিব আপনাদেরকে। ফায়ারের বিধিমালাটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখনই। এটা কি বিধিমালাটা কি তমাল ভাই মানে অ্যাক্টিভ আছে নাকি এটা আবার মানে বললেন যে ক্যান্সেল করছে নাকি? এটা ভাই সাসপেন্ডেড অবস্থায় আছে। সাসপেন্ডেড অবস্থায় আছে। এটা এখন গত সরকারটা সাসপেন্ড করেছে। 2013 সালের পর থেকে এটা সাসপেন্ড। আচ্ছা, তাহলে কি এটা মানে কি আমাদের জন্য কি এটা কিন্তু মানে কি তারপরে আমাদের যেহেতু ভাই অন্য কোনো ফায়ারের এটা মানা আপনার জন্য বাধ্যতামূলক না। আমি জাস্ট আপনাদেরকে এটা দিচ্ছি এই জন্য যে আপনারা যেটা করবেন ভাই এটা সম্বন্ধে নলেজ থাকা আপনার জন্য ভালো, কারণ যেটা নতুন ড্রাফট করছে সেটাও এটার কাছাকাছি, বুঝতে পেরেছেন? তো আপনি যদি এর আগে থেকে এটা একটু শিখে রাখতে পারেন বা আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার জন্য ভালো না, বা আপনার নলেজ আপনার নিজের জন্য ভালো। এই যে যেমন ধরেন আমাকে হঠাৎ প্রশ্ন করে এমন, বুঝতে পারছেন? তো তখন আমাকে কি করতে হয়, যে এই জন্য আমি কি করি যে এমন কোন জিনিস নিষিদ্ধ, যেমন ধরেন আমাকে প্রায় মানুষ একটা ফোন করে যে তমাল ভাই আমাকে তো ফ্যাক্টরি অ্যাক্টের এত ধারায় একটা নোটিশ দিয়েছে। আমি তো বলি যে ভাই ফ্যাক্টরি অ্যাক্ট তো আমাদের এখন বর্তমানে কার্যকরী নেই। তো এই যে এটা যদি আমি না জানি যে ফ্যাক্টরি অ্যাক্ট আমাদের রহিত করা, তাহলে তো সেক্ষেত্রে ভাইয়া কোনোভাবেই আমি তাকে বলতে পারবো না। তো এই জন্য আমি কি করি যে এই জিনিসগুলো যখন আমাদের কোনো কেউ কখন রেফারেন্স চায় বা জানতে চায় তখন আমরা এই জিনিসগুলো বেসিক্যালি দিয়ে থাকি তাদেরকে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা তমাল ভাই, কিবরিয়া ভাই একটু এটা দিয়েছে। জি জি, তো কিবরিয়া ভাই একটু জানতে চাচ্ছিলেন যে আমাদের লেবার অ্যাক্ট অথবা বিএমডিসি তে মানে সেফটি রিলেটেড বিষয় যদি কন্ট্রাডিক্টরি করে, মানে আমরা তাহলে কোনটা ফলো করব, মানে কোনটা মানা উচিত? হ্যাঁ, সেই ক্ষেত্রে আইনের কনস্টিটিউশনের নিয়ম হচ্ছে লেটেস্ট ল। আমি আবার বলছি, কনস্টিটিউশনের নিয়ম হচ্ছে লেটেস্ট যে ল সেটা ফলো করা, ঠিক আছে? কিন্তু যেহেতু আমাদের জন্য শ্রম আইনটা আমাদের যেটা হচ্ছে মাদার ল কমপ্লায়েন্সের জন্য, সো এই জন্য শ্রম আইনটা ফলো করাটাও আমি মনে করি যে হচ্ছে বিষয়, আর কিছু না। ক্লিয়ার? যে আনসারটা পেয়েছেন ভাইয়া? জি। তমাল ভাই আসসালামু আলাইকুম। তমাল ভাই ওই স্লাইড গুলো কবে শেয়ার করবেন? তমাল ভাই ওই পুরো স্লাইডগুলো দ্রুতই শেয়ার করে দিব। আচ্ছা 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 আচ্ছা, as soon as possible ভাইয়া, as soon as possible। কালকে রাতে ছিলাম হচ্ছে চাচাকে নিয়ে হসপিটালে, তো সেক্ষেত্রে পারিনি কোনো কাজ করতে। এখন কি অবস্থা ওনার? এরকম একটা অবস্থা যাচ্ছে ভাইয়া। তো যাই হোক ভাই, দ্রুতই দিয়ে দিব আপনাদেরকে। জি, উনি ইমপ্রুভ বাঁচবে না এটা নিশ্চিত। এখন ডক্টর ওনাকে কেমোনা দিয়ে ওনাকে রেডিওলজি অ্যাপ্লাই করতে চাচ্ছে আর কি, এই হচ্ছে বিষয়। শুধু জাস্ট মৃত্যুর জন্য অপেক্ষা, আর ট্রিটমেন্টটা চালিয়ে যাচ্ছি আমরা সো দ্যাট ওনার মৃত্যুতে একটু ইয়া হয়, মানে একটু ইজ হয়। মানে হয় না যে মানুষ মারা যাওয়ার সময় কিছু কষ্ট পেয়ে মারা, কারণ স্টেজ 4 ক্যান্সার আসলে ইটস রিয়েলি ক্রেজি ভাইয়া। আচ্ছা দেখেন, আর কারো প্রশ্ন না থাকলে আমরা, যদি প্রশ্ন থাকে কোশ্চেন ছিল ভাই, একটা কোশ্চেন ছিল, বলেন। এটা হচ্ছে একটু ভিন্ন। জি ভাই, কোশ্চেনটা একটু অফ টপিক। এটা হচ্ছে যে ভাই কোন একটা অর্গানাইজেশনের যদি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড থাকে, ওয়েট করেন আমরা জন্য প্রশ্ন দিচ্ছি। জি বলেন ভাই প্লিজ। যে ভাই যে কোন একটা অর্গানাইজেশনের যদি গ্র্যাচুইটি ফান্ড থাকে, অ্যাপ্রুভ করা গ্র্যাচুইটি ফান্ড থাকে, এখন ওই
ওই ফান্ডে কি সবগুলি টাকাই রেখে দিতে হবে, যে যে গ্র্যাচুইটির অ্যামাউন্টটা হচ্ছে ইয়া হবে ওইটা পুরোটাই কি রেখে দিতে হবে, নাকি হচ্ছে যে একটা সাপোজ ধরেন 5 কোটি টাকা টোটাল এই বছর ইয়া হয়েছে, আমি 1 কোটি রেখেছি, 1 কোটি রেখেছি, আমি এই হারে যারা যারা গ্র্যাচুইটির জন্য ইয়া হবে তাদেরকে আমরা দিয়ে যাবো এই 1 কোটি টাকা, না ওটা একটা ফুলটাই ডিপোজিট করে দিতে হবে? ওটার প্রভিশনিং, হ্যাঁ প্রভিশনিং করে ফুল টাকাটা ওই ফান্ডে ডিপোজিট করে দিতে হবে। জি আচ্ছা ফুল, ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার, থ্যাংক ইউ। জি 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 তমল ভাই কাইন্ডলি যদি আপনার ওই আনঅথরাইজড অ্যাবসেন্টের ক্ষেত্রে আর হইলো এলডব্লিউপি, হ্যাঁ এই দুইটার ক্ষেত্রে মানে ডিডাকশনের কথাটা একটু আরেকবার বলতেন আর কি। আনঅথরাইজড অ্যাবসেন্ট এবং এলডব্লিউপি এর ক্ষেত্রে আর কি, যে এটার মানে ডিডাকশনটা কিভাবে হবে? ভাই এলডব্লিউ লিভ উইদাউট পে মানে হচ্ছে বেসিক ছাড়া বাকি দুইটার ক্ষেত্রে ভাইয়া কনসিকুয়েন্সেস সেম। আমি আবার বলছি ভাইয়া, দুটোর ক্ষেত্রে কনসিকুয়েন্সেস সেম, বুঝতে পেরেছেন? দুইটার ক্ষেত্রে আপনি ওই বেসিক ছাড়া আর বাকি অংশটা মানে দিয়ে রাখবেন। হ্যালো, দুইটার ক্ষেত্রে কনসিকুয়েন্সেস সেম, শুধুমাত্র বেসিক কেটে বাকি অংশটা পে করে দিবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? স্যার আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি জি ঠিক আছে স্যার একটা কোশ্চেন ছিল। জি প্রশ্নটা করেন আপনি, আমি শুনতে স্যার পাচ্ছি, বলেন। আমার শুনতে জি পাচ্ছেন? স্যার এটা হচ্ছে মানে আমার একটু নিজের নলেজের জন্য আর কি, কর্পোরেট অফিসগুলোতে আর কি দেরি কয়দিন করলে কত টাকা স্যালারি কাটা যায় আর কি, এই বিষয়টা একটু জানতে। আচ্ছা এটা প্রথম দিন থেকেই কাটা যাবে, এবং যে যতক্ষণ সময় যেটা হচ্ছে যে লেট করে আসবে ততটুকু সময়ের জন্য তার কাছ থেকে অর্থ কাটা যাবে। কেউ ধরেন যে 1 টাকা, কেউ হয়তোবা 1 মিনিট লেট করেছে 1 মিনিটের জন্য কাটা যাবে, কেউ 2 মিনিট লেট করছে 2 মিনিটের জন্য কাটা যাবে, কেউ 10 মিনিট লেট করছে তাকে 10 মিনিটের জন্য রিডাকশন করা যাবে, এরকমের বিষয়টা, আর কিছুই না। ক্লিয়ার? স্যার এইটার জন্য মানে আমার কি কোনো মানে রুলস এন্ড রেগুলেশন এটার কোনো ইয়ে পেতে পারি? এটার জন্য আছে, হ্যাঁ এটার জন্য আছে। এটা আমাদের শ্রম যে বিধিমালাটা আছে, শ্রম আইন যেটা আছে, শ্রম আইনের 126 নাম্বার ধারায় এটার বিষয়ে ইন ডিটেইলস বলে দেয়া আছে, 126 নাম্বার ধারায়। ওকে ওকে সময়। জি ভাইয়া একটা জিনিস আমি শুনেছিলাম যে 3 দিন লেট করলে 1 দিনের স্যালারি, এটা ইলিগাল প্র্যাকটিস, এটা আইন অনুযায়ী সঠিক প্র্যাকটিস না। আপনি শ্রম আইনের 126 ধারা দেখবেন, এখানে খুব সুস্পষ্টভাবে এবং সুন্দর করে বলে দেয়া আছে। ওকে ওকে ক্লিয়ার? থ্যাঙ্কস আ লট। জি স্যার। ভাইয়া প্রভিডেন্ট ফান্ডে যে কোম্পানি জমা দেয় এবং কোম্পানি কন্ট্রিবিউশনটা যে এমপ্লয়িরা পায় না, সেই অ্যামাউন্টটা কি কোম্পানি চাইলে যে কোনো সময় উইথড্র করতে পারে? তার হ্যাঁ কোম্পানি যেটা করতে পারে ভাইয়া সেটা হচ্ছে ওই যে অর্থটা আছে, যে অর্থটা ওখানে ফরফেইটেড অ্যামাউন্ট হিসেবে থাকে, এই ফরফেইটেড অ্যামাউন্টটা যেটা করবে সেটা হচ্ছে যে মালিককে ফেরত দিবে, এবং এটার জন্য একটা প্রজ্ঞাপনও আছে আমাদের বর্তমানে। দান আমি একটু আপনাকে দেখাই, যদি একটু সময় দেন আমাকে, প্রজ্ঞাপনটা দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে 2018 সালে এই প্রজ্ঞাপনটা আসছে। জি একটা মিনিট। প্রভিডেন্ট ফান্ড রিলেটেড সার্কুলার্স, এই যে এটা এফআরসির একটা প্রজ্ঞাপন আছে। এই টাকাটা যেটা এই যে এই প্রজ্ঞাপনটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এখন ইয়াতে, এই যে এই প্রজ্ঞাপনটাই বেসিক্যালি ওই প্রজ্ঞাপন যে এটার মাধ্যমে টাকাটা ফেরত নিতে হবে, কোম্পানিকে বাধ্যতামূলকভাবেই ফেরত নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা ভাই এটা তো দেখা যাচ্ছে না, যদি আমি আপনাকে দিয়ে দিলাম, এটা একটু শেয়ার করে দেন। জি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম, আপনি ওখান থেকে ইয়ে করে নেন, ঠিক আছে?
শেয়ার মার্কেটে কি প্রভিডেন্ট ফান্ডের টাকাটাকে ইনভেস্ট করা যায় কি? শেয়ার মার্কেটে যায় ভাইয়া, যে এটা যেহেতু সিকিউরিটিজ এর কারণে এটা দেয়া যায়, তবে কখনোই আপনি প্রাইমারি মার্কেটে সেকেন্ডারি মার্কেটে এটা করবেন না ইনভেস্ট, ঠিক আছে? কিংবা প্রাইমারি মার্কেটও এখন করবেন না। আপনি করবেন হচ্ছে 50 কোটি টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়, সেভিং সার্টিফিকেটে করেন অথবা বন্ড কেনেন, ঠিক আছে? বন্ডে করেন, বন্ডে এটা লাভজনক। কিন্তু যদি আপনি সেকেন্ডারি মার্কেটে অথবা যেটা হচ্ছে প্রাইমারি মার্কেটে যান, তাহলে কিন্তু আপনার টাকা লুজ করার বিশাল বড় একটা সম্ভাবনা আছে। জি, বুঝতে পেরেছি ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই। ফর্ম 35 সম্পর্কে আমার একটু জানার ছিল। জি বলেন। ফর্ম 35-এ ভাইয়া আমাদের যে 2006 এর যে স্যার একটা আছে, ওইখানে বলা আছে যে স্যার মানে 1 বছরের জন্য আমরা মানে সে আমাদের এখানে যে রাত্রিকালীন সে কাজ করতে পারবে, ওইটার একটা সিগনেচার নেওয়ার বিষয় বলা আছে। হ্যাঁ, এটা এখন প্রতি মাসে হয়েছে, এটা প্রতি মাসে হয়েছে। মানে আমার একটু জানবার বিষয় হচ্ছে মানে এটা কি 2022-এর যে বিধিমালাটা আছে ওটাতে কি বলা হয়েছে? এটা ওটাতে সংশোধন করা হয়েছে। জি, এটা কত নাম্বার বিধি দেবে এটা একটু জানার এটা ছিল। কত নাম্বার বলছেন? তার নাম্বার ওগুলো তো মুখস্থ করার প্রয়োজন হয় না, এই জন্য মুখস্থ করে রাখিনি। আমি এখন একটু সময় দেন, আমি বলে দিই আপনাকে। প্রতি মাসে একবার করে 22-এর সংশোধনটা আমাদেরকে একটু দিয়ে দেন কাইন্ডলি, ওইদিন বলছিলেন দিয়ে দিবেন। বলেন কোনটা বলছিলেন, আমি বুঝিনি। তার হচ্ছে 22-এর যে রুলসে যে সংশোধনটা আছে ওটা আমাদের অনেকের কাছে দিয়েছিলাম। পাননি আপনারা? দান একটা মিনিট, আমি এখন হ্যাঁ স্যার, ওটা স্যার ওটা দিয়ে দিতে অলরেডি, ওটা আগে দিয়ে দিতে। আমি অলরেডি দিয়ে দিয়েছি। যদি আপনি যদি মিস করে থাকেন তাহলে আবার একটু নিয়ে নেন প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ। এই যে আপনাকে আমি দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, একটু জাস্ট ডাউনলোড করে নেন প্লিজ। ওকে, জি। আচ্ছা, এটা কত নাম্বারটা আসছে সেটা জানতে চাচ্ছিলেন, তাই না? দাঁড়ান একটা মিনিট, আমাকে একটু সময় দেন। 53। আচ্ছা, আর কারো প্রশ্ন থাকলে প্রশ্নটা করে ফেলেন। আমি জাস্ট আচ্ছা, শুভ সাহা একজন প্রশ্ন করতে চেয়েছিলেন। শুভ সাহা স্যার, আপনি একটু প্রশ্নটা করেন প্লিজ। জি, না ভাই, এটা শুধু ফায়ার ড্রিলে জানাতে হবে 15 দিন আগে, এবং যদি ওরা কেউ উপস্থিত থাকতে চায় থাকবে, না চাইলে নাই, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি জি, না না, এরকম আর কিছু নাই। ওটা শুধুমাত্র ফায়ার ড্রিলের ক্ষেত্রে জানাইতে হবে, এটা বাধ্যবাধকতা আছে, কিন্তু ফায়ার ইয়ের ক্ষেত্রে নাই। যেটা হচ্ছে যে হ্যাঁ, ইন্টারনাল প্র্যাকটিসের ক্ষেত্রে লাগবে না ভাই, ওদেরকে জানাইতে হবে না ভাইয়া। জি ভাইয়া, ওই যে বর্তমানে তো ওরা অনলাইনে সিস্টেম করে, ওরাই নিজেরা অনলাইনে পেমেন্ট নেয়, অনলাইনে ওরা ডেট দেয়, এটা কি রিকোয়ারমেন্ট লাগবে এখন? কোনটা ভাইয়া? ওই যে ফায়ার ডিলেটটা। ফায়ার ড্রিল? জি, ড্রিলে তো কোনো অনুমোদন ওদের লাগবে না ভাইয়া, ঠিক আছে? ওদেরকে শুধু আপনি পাঠাবেন, ওদের একটা অ্যাপ্রাইজ করে দিয়ে দিবে আপনাকে, ঠিক আছে? কিন্তু ওরা এসে করাবে, এ ধরনের কোনো নিয়ম আমাদের আইনে নেই। এটা বেসিক্যালি কিছু কিছু বায়ার চায় যে ওরা যাতে 100% ভাবে ফায়ার ড্রিলটা প্রফেশনাল ভাবে হয়, এই জন্য ওরা আসলে অনেক সময় চায় এটা, বুঝতে পারছেন? কিন্তু ভাইয়া কিছু কিছু ফ্যাক্টরিতে ইন্টারনালে যেটা আপনি বলেন যে লাগবে না, ইন্টারনালের ক্ষেত্রে ওরা ওই যে 15 দিনের নোটিশ ফায়ার সার্ভিস স্টেশনে দেয় বলে আসতে। ভাইয়া, আমি আপনাকে আইন দেখাই, কারণ আমি আইনের বাইরে কোনো কথা বলতে রাজি না। কারণ হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্স নষ্ট হয়ে যাবে যদি আমি আইনের বাইরে গিয়ে আপনাকে কোনো মতামত দেই। দাঁড়ান একটা মিনিট, আমি একটু সময় দেন, আমি আপনাকে এখনই দেখাই যে ফায়ার সেফটির ক্ষেত্রে এটা আসলে কেন লাগবে বা কেন লাগবে না, কি কারণে লাগে বা কি কারণে লাগবে না, সেটা আমি দেখাচ্ছি। একটু সময় দেন আমাকে। 55। দাঁড়ান একটা মিনিট ভাই, একটু সময় দিবেন আমাকে প্লিজ। একটা মিনিট একটু সময় দেন, আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে দেখেন, এখানে বলা আছে
ধারা 62(8) অনুসারে প্রতি 6 মাস অন্তত একবার অগ্নি নির্বাপন ও দুর্ঘটনায় সময় জরুরি নির্গমনের মহড়ার আয়োজন করিতে হবে। অন্তত কয়বার? 6 মাসে একবার। এবং ফর্ম 22 ক অনুযায়ী রেকর্ড বুক সংরক্ষণ করিতে হইবে এবং মহড়া আয়োজনে কমপক্ষে 15 দিন পূর্বে কি করতে বলছে? পূর্বে সংশ্লিষ্ট পরিদর্শক এবং নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনকে লিখিতভাবে অবহিত করতে হবে। এখন দেখেন এখানে বলছে কি 6 মাসে একবার যখন আপনি করবেন তখন আপনি কি করবেন এটা জানাবেন। কিন্তু এখানে যে আপনি ইন্টারনালি 10 বার করেন মহড়া, যেটা হচ্ছে যেটাকে আমরা বলছি যে ইভ্যাকুয়েশন, যদি আপনি 10 বার করেন তাহলেও কি এখানে কোথাও অনুমতি নিতে হবে? এটা কোথাও বলা আছে বলেন? কিংবা 12 মাসে আপনি 12 বার করেন, কোথাও কি বলা আছে? বলা হচ্ছে 6 মাসে একবার নিতে হবে, প্রতি 6 মাসে একবার নিবেন। কিন্তু আপনি 12 বার করেন, 12 বারে 12 বারই আপনাকে নিতে হবে, কোথাও বলেছে ভাইয়া? বলেন। না, সেটা বলে না ভাই, আমি এই পয়েন্টটাই বলতেছি। এখন তো ওরা ভাই অনলাইনে সবকিছু করে, হ্যাঁ, তাহলে অনলাইনে ওরা আমাদেরকে জানায় যে এত তারিখে হচ্ছে ওরা আসতেছে বা এত তারিখে ফায়ার ড্রিলটা অনুষ্ঠিত ওইটা হবে। তো ভাইয়া ওরা এমনিতে একটা রুটিন ওয়ার্ক হিসেবে ওইটা করে, ওটা বাদ। আপনি ওটা থেকে বের হয়ে আসে, এখন আপনি আপনার ইয়েটা বলেন, যেটা হচ্ছে যে আমাদের আইনে কি আছে, শ্রম আইনে, সেই অনুযায়ী আমি আপনাকে বললাম, আর কিছুই না। ক্লিয়ার ভাই? ঠিক আছে ভাই। ওকে ভাইয়া। স্যার। জি স্যার। স্যার একটু জানার ছিল, এই ড্রিলটা তো হচ্ছে 6 মাস অন্তর অন্তর করবে, এটা ফায়ার সিভিল এভিয়েশন থেকে না? না, এটা সিভিল এভিয়েশন, এটা হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট অফ, বলেন। জি জি, আপনি বলেন স্যার। যেটা হচ্ছে যে আমাদের যে দপ্তরটা আছে ওদেরকে জানাতে হবে 6 মাসে একবার, ঠিক আছে? একবার। এটা আসলে এটা কারা করবে? এটা তারাই তো এসে করবে না? এটা ফ্যাক্টরি বা অর্গানাইজেশন নিজেই করবে। ও নিজে করবে? নিজে করবে। আসলে ভাইয়া আমি একটু জানতে চাচ্ছি ফায়ার সেফটি যে অফিসার আছে উনি মানে করাবে? হ্যাঁ, উনি করাবে না, এটা বেসিক্যালি আপনাকেই করতে হবে, শুধু ওনাকে জানাতে বলেছে আইনে, আর কিছু না। এটা হচ্ছে আপনি জানাবেন কাকে 15 দিন আগে? এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এদেরকে আপনি জানাবেন। এটা ক্লিয়ার? জি জি। আর এভাবে কি মাসে মাসে কোনো ট্রেনিং আমাদের প্র্যাকটিস যেটা হচ্ছে সেটা অন্যরকম ভাবে হচ্ছে। বুঝিনি ভাই, কোনটা হচ্ছে আপনাদের? প্র্যাকটিস যেটা হইতেছে বিভিন্ন ফ্যাক্টরিতে, এটা অন্যভাবে হচ্ছে, আইনের মতো হচ্ছে। প্র্যাকটিসটা তো হচ্ছে, আমি জানি প্র্যাকটিসটা হয় যে 6 মাসে ওরা একবার আসে, এসে ফায়ার ড্রিল করায়। কিন্তু আপনার যেটা হচ্ছে ওটা তো সরকার করাচ্ছে এবং ওরা ট্রেনিং দিচ্ছে 25% লোককে, এটা ওদের নিজস্ব নিয়ম ফায়ারের। কিন্তু আমি লেবার ল এর কথা বলছি। লেবার লতে যেটা বলা আছে 6 মাসে একবার আপনি কি করবেন, যে এখানে ট্রেনিং করাবেন আপনি, না 6 মাস, প্রতি 6 মাসে পরে আপনার ফায়ার সেফটি অফিসার যিনি থাকবেন তিনি ট্রেনিং করাবেন ওই 3টা টিমকে, ঠিক আছে? এটা বলা আছে আইনে। আর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যারা আছে তারা যেটা করবে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, ওইটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, ঠিক আছে? জি জি, ক্লিয়ার? আচ্ছা জি স্যার, ট্রেনিং ম্যাটেরিয়াল কি সামনে কি আসবে? কি ট্রেনিং করা আসলে বাধ্যতামূলক করানো উচিত আমাদের? এটা তো আমি বলেই দিচ্ছি, যখন আমি আপনাকে চেকলিস্ট করাচ্ছি, তাই না? এই যে জিনিসগুলো এখানে আসবে প্রত্যেকটার সঙ্গে এই ট্রেনিং। আচ্ছা, আপনি চাচ্ছেন যে ট্রেনিং এর লিস্ট আমি আলাদা করে দিব, এটা এরকম চাচ্ছেন কি? জি জি, যদি সুযোগ থাকে, মানে আপনি যদি গোছানো থাকে, যদি সুযোগ থাকে অবশ্যই আমি দিব। অবশ্যই আপনি যদি বলেন আমি অবশ্যই আপনাদের জন্য, হ্যাঁ শিওর, আপনাদের জন্য আমরা অবশ্যই এটা আলাদা করে দিব, ঠিক আছে? আর এই যে দেখেন, যেটা হচ্ছে যে উনি ওই যে এক স্যার বলতেছিলেন যে স্যার ফায়ার সেফটির লোকজন ট্রেনিং করায় আমাদের এখানে আসে, এই যে দেখেন এখানে বলা আছে ওদের ট্রেনিং এর জন্য এই যে 15,000 টাকা জমা দিতে হয়, জমা দিয়ে এই যে অনলাইনে আবেদন করতে হয়। এবং এখানে বলা আছে প্রতিটি কোর্সে সর্বোচ্চ 40 জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীর বিপরীতে সনদ ইস্যু করা হইবে। এই যে এইটার কথা বলতেছিল, যে একজন স্যার বলতেছিল না এখানে বারবার, উনি এটার কথা বলছিল। ক্লিয়ার? এটা কি করা বাধ্যতামূলক? ভাইয়া এটা করা বাধ্যতামূলক, কারণ এটা করা বাধ্যতামূলক হচ্ছে কারণ লাইসেন্স তো ওদের কাছ থেকে আপনার নিতে হবে। এই জন্য ওরা যদি টোটাল এমপ্লয়ের 25% যদি আপনার এই ট্রেনিংটা না নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে
ওরা কি করে আপনার ওই লাইসেন্সের সময় ঝামেলা করে এবং লাইসেন্সের জন্য তখন বলে যে বেশি 18% হবে 18%। বুঝতে পারছেন? 18 যিনি বলছেন 18%, স্যার আপনাকে একটু সংশোধন করে দিই। 18% আমাদের শ্রম আইনে বলা আছে 6 আর ফায়ার সার্ভিসের ক্ষেত্রে এটা 25 প্রতি 100 জনে 25 জন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পার্থক্য। আপনি আনসারটা পেয়েছেন কিনা? যিনি বলছিলেন যে 18% হবে, 18% আমাদের শ্রম বিধিমালায় বলা আছে, কিন্তু এটা কিন্তু ফায়ার সার্ভিসে বলা নেই। ক্লিয়ার? ভাইয়া বছরে যে 2 বা 6 মাস অন্তর অন্তর করতে হবে, এরা নিজেরাই আমরা করতে পারবো? এটা আপনারা নিজেরাই করবেন ভাই, এটা আপনারা নিজেরাই করবেন। এটা আগে ইয়েতে ছিল, যেমন ইপিজেটে ছিল। ইপিজেটে বাধ্যতামূলক ভাবে ফায়ার স্টেশনের লোকজন এনে তারপরে করতে হতো, তখন ওরা স্কেজুয়াল দিত না, খুব কষ্ট হতো এটা করানো। বুঝতে পারছেন? এখন আর এই ঝামেলাগুলো নেই। এই বিষয়টা আবার একটু ক্লিয়ার হলো। সেক্ষেত্রে কি কলকারখানা ইস্যু নাই? বলেন ভাইয়া। সেটা হচ্ছে এখানে আমাদের যে ফর্মটা আছে, অগ্নি মহড়া রেকর্ড করা যে ফর্মটা আছে 22-এর ক, এখানে 9 নম্বর কলামে কিন্তু বলা আছে মহড়া চলাকালীন সময় উপস্থিত ফায়ার সার্ভিসের প্রতিনিধি অথবা শ্রমিক প্রতিনিধির স্বাক্ষর। হ্যাঁ, তো শ্রমিক প্রতিনিধি হলে তো হলো, আমাদের ফায়ার সার্ভিস যে লাগবে অথবা তো অথবা দেওয়া আছে। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, অথবা দেওয়া আছে। তো অথবা মানে কি অর? বলেন ভাই। শ্রমিক প্রতিনিধি আপনি পার্টিসিপেশন কমিটির যে কোনো একজন মেম্বারকে দিয়ে করাই দেন, তাহলে তো হয়ে গেল ভাইয়া। যদি পার্টিসিপেশন কমিটি না থাকে সেই ক্ষেত্রে? পার্টিসিপেশন কমিটি না থাকলে আপনারা শ্রমিক প্রতিনিধি একজন বানাই নেবেন, যে শ্রমিকদের পক্ষে উনি একজন প্রতিনিধি হয়ে স্বাক্ষর করবে। ব্যাস। সেফটি কমিটি থেকে একজন থাকলে তো হবে না ভাইয়া? হ্যাঁ, সেফটি কমিটি থেকে যদি একজন থাকে তাহলে তো হচ্ছে। সেফটি কমিটি যে কোনো ব্যক্তি থাকতে পারে ভাই, এতে কোনো সমস্যা নেই। আইনগত প্রতিষ্ঠাভাবে কোনো কিছু বলে না বলে তখন সেক্ষেত্রে আপনার মতো করে আপনি করে নেবেন। জি ভাই বলেন। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের যে ফায়ার এক্সটিংগুইশার রাখি আমরা, এবিসি পাউডার, CO2 গ্যাস এবং ফোম, এটার কি মেয়াদ উত্তীর্ণের কোনো স্ট্যান্ডার্ড কোনো আছে কিনা, মেজারমেন্ট আছে কিনা, যে এটা হইলে আমি এটা বেসিক্যালি এটা ভাই আমি এখন পর্যন্ত কোথাও দেখি নাই যে এরকম কোনো মেয়াদ, কিন্তু আমরা একটা জিনিস আমরা সবসময় ফলো করি, সেটা হচ্ছে ওই যে কাঁটাটা যাতে সবুজ ইয়ের মধ্যে থাকে, এরিয়ার মধ্যে থাকে। ওই যে ওখানে যে মিটারটা থাকে না, ওইটা শুধুমাত্র, ওটা যখনই ওই মিটারের বাইরে চলে যাবে। তবে আবার একটা জিনিস হচ্ছে যে অনেক আমার যেটা হচ্ছে যে অডিটররা এটা বলে যে 1 বছরের বেশি সময় এটা না রাখাই ভালো। এটা হচ্ছে গিয়ে বিষয়টা ঝুঁকি। তখন যেটা হয় যে এটা কিন্তু কাটা তো ভাই বলেন না, শুধুমাত্র এবিসি পাউডার থাকে, কাটা তো শুধু এবিসি পাউডার, CO2 গ্যাসে তো কাটা থাকে না। না সেই CO2 থাকে না ভাইয়া, এটা এবং CO2 নাই, ওই ধরনের কোনো নির্দিষ্ট ভাবে বলা নেই ভাইয়া। ঠিক আছে, ওইটা আবার যারা এগুলো করে ওরা আবার প্রেসার টেস্ট করে ভাইয়া, প্রেসার টেস্ট করে তারপরে হচ্ছে কি ওইটার ক্ষেত্রে করে, যেটা হচ্ছে যে ওরা নির্ধারণ করে যেটা ঠিক আছে কি নেই। এটা অবশ্যই এটার ক্ষেত্রে 1 বছর সবাই একটা স্ট্যান্ডার্ড ধরে তারপরে করে ভাইয়া। ক্লিয়ার? আরেকটা ভাইয়া অ্যাড আছে, সেটা হচ্ছে যে এবিসি ড্রাইভারটা যদি মুভিং না করে তাহলে সেক্ষেত্রে মানে বোঝা যায় যে এটা নষ্ট হয়ে গেছে। কারণ আমার মনোমিটার ঠিক আছে, বাট হচ্ছে হলো যদি দেখা যায় মুভিং করতেছে না, জমাট বেঁধে গেছে, ভিতরে পাউডার মিক্স করছে না। জি ভাইয়া। জি হ্যাঁ জি বলেন, প্রশ্ন বলেন প্লিজ। ধারা 27-এর একটা বিষয় একটু জানার ছিল। উপধারা 4 আছে ভাই, এইটা নিয়ে আমার একটু অ্যাম্বিগুইটি আছে, এটা যদি একটু বুঝায় বলতেন আর কি। বলেন 27-এর 4 কি অ্যাম্বিগুইটি আছে আপনি আমাকে বলেন, স্পেসিফিক সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি। স্যার এখানে লেখা আছে যে মালিক উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে তাহার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য, এখানে কত লেখা আছে, যদি তিনি 5 বছর বা তদূর্ধ্ব কিন্তু 10 বছরের কম মেয়াদে অবিচ্ছিন্নভাবে মালিকের অধীনে চাকরি করিয়া থাকেন, তাহলে 14 দিনের মজুরি দিবে। আর যদি 10 বছর বা তদূর্ধ্ব হয় সেক্ষেত্রে দিবে হচ্ছে 30 দিন। এখানে যে বিষয়টা বলছে যে প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য, এখানে ব্যাপারটা কি, মানে সে যদি 1 বছর সে চাকরি সম্পূর্ণ করে থাকে সেক্ষেত্রে প্রত্যেক বছরের জন্য 14 দিন করে? হ্যাঁ, জয়েনিং ডেট থেকে জয়েনিং ডেট। ঠিক আছে, এটা কি 1 বছর হয় না বলেন? হ্যাঁ 1 বছর জয়েনিং ডেট থেকে জয়েনিং ডেট যদি 1 বছর হয় তাহলেই সেক্ষেত্রে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ঠিক আছে, ক্লিয়ার? সে 1 বছর চাকরি করলেই সে মানে যদি তখন থেকে ধরেন 5 বছর বা তার বেশি, একজন ধরেন 5 বছর 3 মাস কাজ করলো, ঠিক আছে, তখন আপনি হিসাব করবেন কিভাবে, জয়েনিং ডেট টু জয়েনিং ডেট 1 বছর হিসাব করবেন। এবং এর মধ্যে আরেকটা জিনিস দেখতে হবে, তিনি 240 দিন বাস্তবিক উপস্থিত ছিলেন কিনা। বুঝতে পেরেছেন?
একটা বছরে উনি 240 দিন বাস্তবিক উপস্থিত ছিলেন কিনা, এটা আপনাকে কি করতে হবে, হিসাব করে বের করে দিতে হবে। ক্লিয়ার? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, জি ওয়েলকাম। ভাই একটা বিষয় জি কি বলেন, জানার ছিল। আপনার প্রশ্নটা করেন। জি মামুন ভাই একটু ওয়েট করেন, আরেকজন প্রশ্ন করবে। জি জি চুরির দায়ে যদি তার ডিসমিসড হয় চাকরি, তাহলে সেক্ষেত্রে সে কোনো এন সার্ভিস কম্পেনসেশন পাবে না, সে শুধু লিভ এনক্যাশমেন্টের টাকা পাবে। আর যদি ডিউ স্যালারি, ডিউ ওভারটাইম থাকে, আর যদি ওনার প্রভিডেন্ট ফান্ডে মালিকের অংশ পাওয়ার জন্য এলিজিবল হয় তাহলেই পাবে, আর আদারওয়াইজ কোনো টাকা পাবে না ওনারা। ঠিক আছে? আচ্ছা, রেজিগনেশন নিলে তো অন্য বিষয়। রেজিগনেশন হলে তো আবার 2 মাসের বেসিক স্যালারি আপনি কেটে দিবেন, তাই না? এবং সেক্ষেত্রে উনি কি করবে, রেজিগনেশন নিলে সে যদি 5 বছর বা তার বেশি 10 বছরের কম সময় কাজ করে, তাহলে সেক্ষেত্রে উনি 14 দিন করে বেসিক স্যালারি পাবে, আর 10 বছরের বেশি হলে সেক্ষেত্রে 30 দিন করে বেসিক স্যালারি পাবে। ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটরের টাকা কাটা যাবে, জি কাটা যাবে। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। জি ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম যে বলেন। আমরা যে কলকারখানার লেআউট প্ল্যানটা আমরা যেটা করি কলকারখানা অধিদপ্তর থেকে এটা পাস করে নিয়ে আসি, বা কিন্তু দেখা যাচ্ছে আমরা ফায়ার লাইসেন্স করার সময় অনেকে চাচ্ছে যে এটা আমরা উপজেলা ইউনিয়ন পরিষদের কাছ থেকে পাস করে নিয়ে আসবো। কোনটা আবার ভাইয়া কেউ বুঝিনি, বলছে আরেকবার একটু বলেন। সরি ভাইয়া, বলেন। আমরা যে আমাদের যে কোম্পানির লেআউট প্ল্যানটা আছে, বিভিন্ন ফ্লোর লেআউট প্ল্যান, জি সেটা তো আমরা কলকারখানা অধিদপ্তর থেকে আমরা পাস করাই, জি অ্যাপ্রুভ করাই। জি তো অনেক ক্ষেত্রে তারা চাচ্ছে যে আমাদের এটা ইউনোর যে অফিস আছে সেখান থেকে বা উপজেলা যে কার্যালয় আছে সেখান থেকে পাস করে নিয়ে আসার জন্য। জি, এটা কারণ আছে আসলে ভাইয়া। কারণ হচ্ছে গিয়ে আপনার স্ট্রাকচারাল যে স্ট্রাকচারের অনুমোদনটা এখন বেসিক্যালি বিএনবিসি অনুযায়ী এটা লোকাল গভর্নমেন্টের কাছে চলে গিয়েছে, বুঝতে পারছেন? স্ট্রাকচারাল যে যেখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নেই, যেমন ধরেন চট্টগ্রামের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আছে, ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আছে, খুলনায় আছে। যদি আপনি এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এরিয়ার বাহিরে অবস্থান করেন কোনো ইউনিয়ন পরিষদ বা এইসব জায়গাতে, তাহলে সেক্ষেত্রে ওই এলাকার যেটা হচ্ছে যে স্ট্রাকচারাল যে প্ল্যান আছে, স্ট্রাকচারাল যে ব্লু প্রিন্ট এবং মেশিন লেআউট প্ল্যান, এইটা বেসিক্যালি যেটা হয় যে লোকাল গভর্নমেন্ট যেটা আছে সেই লোকাল গভর্নমেন্ট থেকে আপনার এটা অনুমোদিত হইতে হয়। এই জন্য আপনাকে ফায়ার সেফটি যে অথরিটি আছে তারা তো কলকারখানা চেনে না, তারা চেনে হচ্ছে গিয়ে বিএনবিসি। এই জন্য তখন তারা বলে যে আপনারা বিএনবিসি থেকে এটা করে নিয়ে আসেন, অ্যাপ্রুভ করে নিয়ে আসেন। কিন্তু এটা কি 2018 সালে কলকারখানা আছে মেশিন লেআউট প্ল্যান? হ্যাঁ, কলকারখানা মেশিন লেআউট প্ল্যান। কলকারখানা থেকে আপনি শোনেন, একটা যে মজার জিনিস হচ্ছে কি জানেন, আমাদের দেশের ডিপার্টমেন্ট গুলো খুব ইন্টারেস্টিং। ও শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট চেনে, আর বাকি আশেপাশে যে আরো 5টা ডিপার্টমেন্ট আছে সেগুলোও চেনে না, এবং ও গুরুত্বও দেয় না। কারণ হচ্ছে ও তখন গুরুত্ব দেয় একটা কোনটা সেটা হচ্ছে যে আমার ওই যে লোকাল গভর্নমেন্ট। কারণ বিএনবিসি তে বলা আছে লোকাল গভর্নমেন্ট, এই জন্য কি করে ও শুধু লোকাল গভর্নমেন্টকে দেয়, যেটা হচ্ছে যে পাত্তা দেয়, এছাড়া আর অন্য কেউ সে পাত্তা দেয় না, বুঝতে পারছেন? স্যার আমার প্রতিষ্ঠান যদি 2018 সালের আইনে, আমি যত জানি যে এরকম একটা বিষয় বলা হয়েছে, 2018 সালের আগে প্রতিষ্ঠা হয়েছে, তাদেরকেও কি সিমিলার ওয়েতে এটা বর্তমানে লেআউট প্ল্যানটা এখান থেকে পাস করে নিতে হবে? আচ্ছা, একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে যে একটা এক্সামশন দেয়া আছে ওখানে ভাইয়া। ওই এক্সামশনের মধ্যে ওই অর্গানাইজেশনের যে লিস্টটা আছে ওই লিস্টের মধ্যে আপনি আছেন কিনা আমি জানি না। ইটস ম্যাটার অফ যেটা হচ্ছে যে ডিসিশন, যে যদি আপনি ওইটার মধ্যে এক্সামটেড যে লিস্ট আছে সেই লিস্টে যদি আপনি থাকেন তাহলে আপনার করতে হবে না, কিন্তু যদি আপনি এক্সামটেড লিস্টে না থাকেন তাহলে ভাই আপনাকে করতে হবে। কারণ ওই এক্সামটেড যে লিস্টটা ওইটা একটু চেক ব্যাক করেন আপনি, যদি ওটার মধ্যে আপনি না থাকেন তাহলে আপনার কোনো যেটা হচ্ছে আপনাকে অনুমোদন নিতে হবে। আর যদি আপনি যদি আপনি ওটার মধ্যে থেকে যায় আপনার নামটা, তাহলে আপনি বেঁচে গেলেন ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। জি শেষ করব যদি প্রশ্ন না থাকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন প্লিজ।